হাই স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে LWS একাডেমির অভিমন্যু ব্যাচে। আমি বিদিশাদি, আমি তোদের জুলজি পড়াবো। আজকের টপিক হলো হিউম্যান রিপ্রোডাকশন। যারা চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস, আর যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিস। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে আমায় জানিয়ে দিস, আমি পরবর্তী লেকচারে অথবা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর আশা করছি লেকচারটি মন দিয়ে দেখলে তোদের কোনো সমস্যা থাকবে না। কমিউনিটি পোস্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোরা জয়েন করে যাস, তাহলে যা নোটস আমি প্রোভাইড করব তোরা সেগুলো পেয়ে যাবি। তো চল কথা না বাড়িয়ে আজকের লেকচার শুরু করা যাক। ওকে, সো লেটস স্টার্ট। জনন অর্থাৎ রিপ্রোডাকশন। জননটা কি? জনন হলো জীবের সজীবতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই প্রক্রিয়ায় কোনো প্রজাতির পরিণত জীব থেকে তার নিজের প্রায় অনুরূপ বা একাধিক অপত্য সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে এটা আমরা পরবর্তীকালে দেখব। জনন বিভিন্ন রকম হতে পারে, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। এগুলো আমরা পরবর্তীকালে জানবো যে কাদের মধ্যে অ্যাসেক্সুয়াল হচ্ছে আর কাদের মধ্যে সেক্সুয়াল হচ্ছে। আচ্ছা, এই প্রক্রিয়ায় কোনো প্রজাতির জীবের সংখ্যা বৃদ্ধি পায় এবং সেই প্রজাতির অস্তিত্ব বজায় থাকে। খুব স্বাভাবিক, খুব অবভিয়াস একটা বিষয়। এবার আমরা দেখব যে সমস্ত, এটা খুব সাধারণ একটা বিষয়, যে সমস্ত অঙ্গ এই জননে অংশগ্রহণ করছে তাদেরকেই বলবো আমরা জননাঙ্গ। এখানে ভাবার কিছুই নেই। আচ্ছা, আমরা যদি চলে আসি তার একটু ওপরে, যদি আমাদের জানতে হয় যে হিউম্যান রিপ্রোডাকশন কেমন টাইপের একটা রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল না সেক্সুয়াল। হিউম্যান রিপ্রোডাকশন ইজ এ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনে স্পার্মের দরকার পড়ে, ডিম্বাণুর দরকার পড়ে, এগুলো থেকে পরবর্তীকালে একটা বেবি জন্ম হয়। এবার এটা কি করে হচ্ছে? যে সমস্ত অঙ্গ এই কাজগুলো করছে বা করার জন্য কন্ট্রিবিউট করছে, হেল্প করছে, তাদেরকেই বলবো আমরা জননাঙ্গ। আচ্ছা, জননাঙ্গ তো বুঝলাম, কিন্তু আমরা দেখছি এখানে জননাঙ্গকেও দুভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, কেন করা হয়েছে? আমরা কোনো যখন কাজ করি, কিছু মানুষ মেইন কাজটা করে থাকে আর কিছু মানুষ তাকে হেল্প করে থাকে। তো সবাইকে কি আমরা বলতে পারি যে সবাই এখানে মেইন ভূমিকা পালন করেছে? নিশ্চয়ই নয়। তাহলে যে মেইন করেছে তাকে বলবো আমরা প্রাথমিক বা মুখ্য জননাঙ্গ, আর যারা তাকে হেল্প করলো তাদেরকে বলবো আমরা গৌণ জননাঙ্গ। এখানে সেটাই লেখা রয়েছে, যে সমস্ত অঙ্গগুলি জননকোষ উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে তাদেরকে বলবো মুখ্য জননাঙ্গ, আর যারা হেল্প করছে তাদেরকে বলবো গৌণ জননাঙ্গ। এক্সাম্পলগুলো দেখে রাখবি। মুখ্য জননাঙ্গের মধ্যে আমরা কি পড়ব? ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো মেইন, কারণ এরাই তৈরি করছে তোর গল্পের যে হিরো আর হিরোইন, অর্থাৎ স্পার্ম আর ডিম্বাণু, এরা তৈরি করছে মুখ্য জননাঙ্গ থেকে। আর বাকি যারা রয়েছে, যেমন এপিডিডাইমিস, শুক্রনালী, শুক্রথলি পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে জরায়ু, বার্থলিন গ্রন্থি, যোনিপদ, যোনিদ্বার, এগুলো হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে, তাদেরকে বলবো আমরা গৌণ যৌনাঙ্গ। কারণ ওরা সরাসরি তো হেল্প করছে না, বাট কোনো না কোনোভাবে হেল্প করছে। কিভাবে হেল্প করছে এটা আমরা পরবর্তীকালে দেখব। আচ্ছা, এবার আমরা দেখব জননতন্ত্র কি। দেখ, জননাঙ্গ তো পড়লাম, কিন্তু জননতন্ত্রটা কি দিদি? জননাঙ্গ একটা তো নয়, দেখলাম অনেকগুলো রয়েছে। প্রাথমিক আছে, গৌণ জননাঙ্গ আছে। এবার এদের সবাইকে মিলে আমরা বলবো জননতন্ত্র। অর্থাৎ অনেকগুলো অঙ্গ যখন একসাথে একটা কাজ ডান অ্যান্ড ডাস্টেড করছে, তখন সেই অঙ্গগুলোকে একসাথে বলা হয় তন্ত্র। এখানেও সেটাই লেখা রয়েছে, আমরা একবার দেখে নেব। প্রাথমিক ও গৌণ জননতন্ত্রগুলি সম্মিলিতভাবে যে গৌণ জননাঙ্গগুলো সম্মিলিতভাবে যে অঙ্গতন্ত্র গঠন করছে তাকে বলবো আমরা জননতন্ত্র। আর জননতন্ত্রের প্রধান কাজ হচ্ছে অপত্য জীব সৃষ্টি করা। আচ্ছা, এবার হয়েছে মানুষের বিভিন্ন যৌন লক্ষণ। আচ্ছা, যৌন লক্ষণ কি কি? দেখ, যখন তোর বাড়িতে কেউ এলো, তোর বাড়ির পরিবেশ পাল্টে যাবে না, নাকি আগের মতোই থেকে যাবে? নিশ্চয়ই পাল্টে যাবে। ঠিক তেমনভাবে আমাদের শরীরে আমরা যখন ছোট থেকে বড় হই তখন বিভিন্ন হরমোনাল চেঞ্জেস আসতে থাকে। সেটা আমাদের ফিজিক্যাল বা মেন্টাল বিভিন্ন ধরনের চেঞ্জ করে আমাদের শরীরকে, আমাদের মানসিকভাবে চেঞ্জ করে। তো এই যে তার জন্য তো কিছু সিমটম থাকে, তার জন্য কিছু লক্ষণ থাকে, তাকেই বলবো আমরা যৌন লক্ষণ।
এবার এটাকেও ভাগ করা হয়েছে। কেন ভাগ করা হয়েছে দেখ, যেগুলো একদম সরাসরি এফেক্ট করছে যে লক্ষণগুলো, তাকে বলবো আমরা প্রাথমিক যৌন লক্ষণ। যেমন এখানে বলেছে যেসব বৈশিষ্ট্যের জন্য একটি ছেলে শিশু এবং একটি মেয়ে শিশুর মধ্যে প্রভেদ করা যায় তাকেই বলছি আমরা প্রাথমিক যৌন লক্ষণ। ছেলেদের ক্ষেত্রে এটি হলো পুং বহির্জননাঙ্গ, আর মেয়েদের ক্ষেত্রে স্ত্রী বহির্জননাঙ্গ বা ভ্যাজাইনা। আচ্ছা, তাহলে গৌণ জনন লক্ষণগুলি কি কি? গৌণ যৌন লক্ষণগুলো হলো, দেখ, বয়ঃসন্ধির ছেলে ও মেয়েদের দেহে বিভিন্ন হরমোন নিঃসরণের জন্য দৈহিক, যৌন, মানসিক ও শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন আসে। শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, সেটা গলার স্বর হতে পারে বা উচ্চতা, পেশিবহুল দেহ, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো গৌণ যৌন লক্ষণ। আচ্ছা, এটার বয়সটা কি? এটার নিশ্চয়ই একটা ফিক্সড বয়স নেই, প্রত্যেকটা ম্যান টু ম্যান এটা ভ্যারি করছে। পুরুষদের ক্ষেত্রে 10 থেকে 15 বছরের মধ্যে যে কোনো হতে পারে, এবং স্ত্রীদের ক্ষেত্রে এটা 9 থেকে 14 বছর। আচ্ছা, পিউবার্কি কি? পিউবার্কি হলো বয়ঃসন্ধিক্ষণে ছেলে আর মেয়েদের শ্রোণী অঞ্চল পিউবিক হেয়ারের প্রথম আগমন ঘটে। অর্থাৎ তখন এটাও কিন্তু একটি গৌণ যৌন লক্ষণের মধ্যেই পড়ছে, কারণ গৌণ যৌন লক্ষণে মানে হরমোনের প্রভাবে এই কাজটা হয়ে থাকে। তো এটাকে বলছি আমরা পিউবার্কি। আচ্ছা, থেলার্কি কি? বয়ঃসন্ধিক্ষণে মেয়েদের স্তন গ্রন্থির বৃদ্ধি এবং বিকাশের সূচনা হয়, এই ঘটনাকে বলছে থেলার্কি। যা আমরা যখন ছোট থাকি, যে কোনো মানুষ ধীরে ধীরে যখন বড় হয় তার শারীরবৃত্তীয় বিভিন্ন চেঞ্জেস আসতে থাকে, সেই চেঞ্জেসগুলোরই এভাবে নামকরণ করা হয়েছে। অ্যাড্রেনার্কিটা কি? বয়ঃসন্ধিক্ষণে অ্যাড্রিনাল গ্রন্থি, দেখ অ্যাড্রেনার্কি, অ্যাড্রিনাল গ্রন্থি, এগুলো মনে রাখতে সুবিধার জন্য এভাবে পড়বি। অ্যাড্রিনাল গ্রন্থির অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়, যার প্রভাবে দৈহিক বিভিন্ন পরিবর্তন দেখা যায়, তাকে বলবো অ্যাড্রিনার্কি। এটা আমরা পরবর্তীকালে দেখবো যে অ্যান্ড্রোজেন কোথা থেকে ক্ষরণ হচ্ছে, তার জন্য আমাদের বেসিক থেকে শুরু করতে হবে, তো সেটাই আমরা করছি। এবার পুং জননতন্ত্র, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখ, আমি তোদেরকে বললাম হিউম্যান রিপ্রোডাকশন ইজ এ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মানে তোরা খুব ভালো মতো বুঝতে পারছিস সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমার একটা কি দরকার? একটা দরকার স্পার্ম, ধরে নিলাম এটা হচ্ছে একটা স্পার্ম, এটা একটা স্পার্ম। আরেকটা কি দরকার? ডিম্বাণু। এবার এরা দুজন মিলে বলবে চল আমরা জাইগোট তৈরি করি, সেই জাইগোট থেকে পরবর্তীকালে ম্যাচিউর হয়ে একটা বেবি তৈরি হয়। এবার এটা কিভাবে হচ্ছে এটাই আমরা দেখব, কোন কোন অঙ্গগুলো সাহায্য করছে, কোন কোন অঙ্গগুলো রয়েছে, সেটাই আমাদের মেন জানার বিষয়। দেখ, যে অঙ্গতন্ত্র পুরুষদের দেহে শুক্রাণু উৎপাদন করছে, শুক্রাণু মিন্স স্পার্ম, ও তার সঞ্চয়, পরিবহন করছে এবং সেটা বাইরে নির্গমন করছে, সেই পুরো ব্যাপারটাকে একসঙ্গে বলা হয়েছে তন্ত্র। আমি আগেই বলেছি তন্ত্র কথাটা কখন আসছে, যখন অনেকগুলো অঙ্গ একসঙ্গে কাজ করছে তখন তাকে বলি আমরা তন্ত্র। এবার দেখ পুং জননতন্ত্রের মধ্যে কি কি পড়ছে। প্রধান, আমি যে প্রথমেই আমরা বলেছি, দেখ তুই দেখে থাকবি, প্রথমে আমরা দেখেছি প্রধান মুখ্য যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ, এই যে প্রাথমিক বা মুখ্য যৌনাঙ্গ আর গৌণ যৌনাঙ্গ। এবার এই মুখ্য যৌনাঙ্গটাই হচ্ছে আমাদের শুক্রাশয়। কার ক্ষেত্রে? না, পুরুষদের ক্ষেত্রে প্রধান যৌনাঙ্গ হলো শুক্রাশয়। গৌণ যৌনাঙ্গ কি কি? শুক্রনালী, এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, নিক্ষেপণ নালী, প্রস্টেট, কাউপার। এগুলো কোনটা কতগুলো করে রয়েছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি পরবর্তীকালে বলবো। বহিস্থ যৌনাঙ্গের মধ্যে পড়ছে শিশ্ন এবং স্ক্রোটাম, এগুলো মাথায় রাখবি। বহিস্থ কথার অর্থ এটা তুই দেহের বাইরে থেকেই দেখতে পাবি, বাট এই যে শুক্রাশয় এটা কিন্তু তুই বাইরে থেকে দেখতে পাবি না, এটা রয়েছে ভেতরে। গৌণ যৌনাঙ্গের মধ্যেও আমরা যেগুলো দেখতে পাচ্ছি শুক্রনালী বা এপিডিডাইমিস বা সেমিনাল ভেসিকল, নিক্ষেপণ নালী, প্রস্টেট, কাউপার, এগুলো কোনোটাই বাইরে থেকে দেখা যায় না, শুধুমাত্র শিশ্ন এবং স্ক্রোটাম ছাড়া, তাই এটাকে বলা হয়েছে বহিস্থ যৌনাঙ্গ। তোদের যদি এমসিকিউ আসে আশা করি করে ফেলতে পারবি। আচ্ছা, এবার এটা হলো বোঝার বিষয়, এটা মনে রাখলে আমার মনে হয় না কোথাও প্রবলেম হবে। দেখ, এটা হলো শুক্রাশয়, এটা কোথায় থাকছে? ভেতরে। শুক্রাশয় কয়টা? দুটো, একটা নয় কিন্তু, এক জোড়া। এখান থেকে এটা হচ্ছে আমাদের এপিডিডাইমিস, যেটা আমি পরবর্তীকালে বলবো। এই যে এটা হচ্ছে শুক্রনালী, তারপরে আসছে সেমিনাল ভেসিকল, যেটাও কিন্তু রয়েছে এক জোড়া অর্থাৎ দুটো। তারপর নিচে আমরা তার ঠিক নিচে দেখতে পাচ্ছি প্রস্টেট গ্ল্যান্ড,
দেখে দুটো মনে হলো, হতে পারে তোদের মনে যেই নালীর দুপাশে দুটো রয়েছে, নয়, এটা কিন্তু একটাই, এটা একদম মাথায় রাখবি, এটা থাকে দুটো। কি ওটা? সেমিনাল ভেসিকল। প্রস্টেট থাকে একটা, কি এটা? প্রস্টেট। বাল্ব ইউরেথ্রাল বা কাউপার গ্রন্থি কটা থাকে? দুটো, একটা নয় কিন্তু দুটো, অর্থাৎ এক জোড়া। তাহলে কোনটা কতগুলো থাকে এটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সেমিনাল ভেসিকল থাকে দুটো, আমি এখানে লিখে দিচ্ছি, সেমিনাল ভেসিকল এস থাকে দুটো, প্রস্টেট গ্ল্যান্ড পি এস পি থাকে একটা, আর বাল্বো ইউরেথ্রাল থাকে দুটো। বাল্বো ইউরেথ্রাল আমরা কি করে বলতে পারি? বি। তো তুই এটা মনে রাখতে পারিস যে এসপি ভাই, এসপি ভাই, এটা হচ্ছে তোদের ট্রিক্স। এসপি ভাই, এস থাকছে দুটো, পি থাকছে একটা, আবার ভাই ফর তোর বাল্বো ইউরেথ্রাল থাকছে দুটো। এটা কিন্তু ট্রিক্স, মনে রাখবি, এভাবেই মনে রাখতাম। যাই হোক, তো এবার আমরা দেখছি সংক্ষিপ্ত বর্ণনা যদি আমি এক একটার করে থাকি। প্রধান যৌনাঙ্গ অর্থাৎ শুক্রাশয়, যেটা আমি তোদেরকে দেখালাম জাস্ট, কোনটা শুক্রাশয়? এটা হলো শুক্রাশয়, এটা হলো শুক্রাশয়। এবার শুক্রাশয়টা কি কাজ করে থাকে সেটাই আমরা দেখব। শুক্রাশয় হলো প্রধান যৌনাঙ্গ। আচ্ছা, কেন বলতো এটাকে প্রধান বলছে? কারণ আমাদের যে গল্পের হিরো স্পার্ম, কে তৈরি করছে? স্পার্মের হোমটা কে? শুক্রাশয়। তাহলে তোর যদি কোয়েশ্চেন আসে যে স্পার্ম কোথায় তৈরি হয়? শুক্রাশয়ে। শুক্রাশয়ের ভেতরেও বিভিন্ন নালিকা রয়েছে যেখান থেকে স্পার্মটা তৈরি হচ্ছে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। আচ্ছা, প্রধান যৌনাঙ্গ শুক্রাশয়। মানুষের দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে এক জোড়া শুক্রাশয় থাকে। আমরা এক্ষুনি দেখলাম যে শুক্রাশয়ে কিন্তু এক জোড়া, অর্থাৎ দুটি। কোথায় থাকে? স্ক্রোটাম নামক থলির মধ্যে। তার মানে এটা দেহগহ্বরের বাইরে থাকছে, ভেতরে কিন্তু নয়, দেহগহ্বরের ভেতরে নয়। কিন্তু তুই এটাকে দেখতে পাবি না, কারণ ওটা একটা নির্দিষ্ট আবরণে আবৃত থাকছে, সেটা হচ্ছে স্ক্রোটাম। তুই স্ক্রোটামটাকে দেখতে পাবি, কিন্তু তুই শুক্রাশয় দেখতে পাবি না অবভিয়াসলি। স্ক্রোটামটা তুই দেখতে পাবি, এটা দেহগহ্বরের বাইরে রয়েছে, তাই কিন্তু এটাকে বহিস্থ যৌনাঙ্গ বলা হয়নি। কোয়েশ্চেন করতেই পারিস যে এটা তো দেহগহ্বরের বাইরে রয়েছে দিদি, তাহলে কেন আমরা বহিস্থ যৌনাঙ্গে এটা পড়লাম না? কারণ তুই এটাকে দেখতে পাচ্ছিস না। তুই যেটাকে দেখতে পাচ্ছিস সেটা হলো বহিস্থ, এটাকে তুই দেখতে পাচ্ছিস না, তার কারণ এটা স্ক্রোটাম থলির মধ্যে রয়েছে। ইউ ক্যান সি দিস স্ক্রোটাম, নট দি শুক্রাশয়। ওকে, এবার গঠনে যদি আমি আসি, তাহলে শুক্রাশয় ডিম্বাকার দেখতে হয়, 17 থেকে 20 গ্রাম ওজন সম্পন্ন। এর 3টি আবরণ থাকে, টিউনিকা ভ্যাজাইনালিস, মধ্যস্থ টিউনিকা অ্যালবুজিনিয়া, আর ভেতরেরটা ভাস্কুলাসা। কিভাবে মনে রাখবি দেখ, ট্রিকটা দেখ। ভাস্কুলাসা অর্থাৎ ভি, ভি ফর মনে রাখবি ভেতরে, ঠিক আছে? আর যখনই তোর ভ্যাজাইনালিস কথাটা আসবে, এটা থাকবে বাইরে, আর অ্যালবুজিনিয়া এ থাকবে মাঝখানে। তুই শুধু মনে রাখবি ভাস্কুলাসা, যে থাকছে ভেতরে, আর ভ্যাজাইনালিস থাকছে বাইরে। এই দুটো মনে রাখলেই মাঝখানে একটা অ্যালবুজিনিয়া একাই হয়ে যাবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কেন, তোদের এটা আসতে পারে এমসিকিউ এর ক্ষেত্রে, যে বহিস্থ কোনটা, মধ্যস্থ কোনটা, বা অন্তস্থ কোনটা। আচ্ছা, তারপরে দেখব মধ্যস্থ থেকে কয়েকটি তন্তু নিচের দিকে বিস্তৃত হয়ে সেখানে শুক্রাশয়কে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করছে, তাদেরকে বলবো আমরা সেমিনাল টিউবিউল। এবার এটা পরপর সেমিনাল টিউবিউল, সেটা থেকে তৈরি হয়েছে রেটিটেস্টিস, সেখান থেকে আসবে ভাসা ইফারেন্সিয়া, সেখান থেকে আসবে এপিডিডাইমিস, এবং সেখান থেকে আসবে ভাসা ডিফারেন্সিয়া। এটা কি? এবার ধর তোর মনে রাখতে অসুবিধে হচ্ছে যে কোনটার পর কোনটা আসছে দিদি। আমরা তো দেখলাম শুক্রাশয়, শুক্রাশয়কে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করছে। শুক্রাশয়কে বিভিন্ন প্রকোষ্ঠে কে ভাগ করছে? সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল শুক্রাশয়কে, এই দেখ এটা হচ্ছে তোদের শুক্রাশয়, বারবার বলছি ভালো করে দেখ, এটা তোদের শুক্রাশয়। শুক্রাশয়ের ভেতরে রয়েছে সেমিনিফেরাস টিউবিউল, যেটা শুক্রাশয়কে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করছে। এবার সেই সেমিনিফেরাস টিউবিউল যে শুধু ওটাই রয়েছে তা নয়, তারপর কি কি আসছে দেখ। সেমিনিফেরাস টিউবিউলের পর কে 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 আসছে? সেমিনিফেরাস টিউবিউলের পর আসছে রেটিটেস্টিস, রেটিটেস্টিসের পরে ভাসা ইফারেন্সিয়া, তারপরে এপিডিডাইমিস, দেন আসছে ভাসা ডিফারেন্সিয়া। এটা মনে রাখতে যাতে সমস্যা না হয়, তাই আমি একটা ট্রিক্সের মতো এনেছি, সেটা দেখ। এই যে রেটিটেস্টিস, তার আগে রয়েছে আমার সেমিনিফেরাস টিউবিউল, যেটা কিনা শুক্রাশয়কে ভাগ করছে, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, এটা মনে রাখবি। তারপরে রেটিটেস্টিস, দেন ভাসা ইফারেন্সিয়া,
দেন এপিডিডাইমিস, দেন ভাসা ডিফারেন্সিয়া। এই জিনিসটা মনে রাখবি, RV EV মনে রাখলেই আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। খালি কোন ভি আগে সেটা মনে রাখবি, ভাষা ইফারেন্সিয়া আগে, ভাষা ডিফারেন্সিয়া পরে। আগে ইফারেন্স আসবে, তারপর ডিফারেন্স করবে। এটুকু মনে রাখলেই দেখবি তোদের মনে থেকে যাবে, আই হোপ। আচ্ছা, তারপর এটা দেখ, এটা দেখলে ভালো মনে থাকবে। এটা হচ্ছে তোদের শুক্রাশয়, ঠিক আছে। এবার এইগুলো দেখ সেমিনিফেরাস টিউবিউল, যে এই টিউবিউলগুলো, এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, যেটা শুক্রাশয়কে বিভিন্ন ভাগে ভাগ করছে, অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করছে। সেটা গিয়ে মিলিত হচ্ছে কোথায়, এইখানে। এটা হচ্ছে তোদের রেটি টেস্টিস। আচ্ছা, আমি কালারটা বদলে নিচ্ছি। রেটি টেস্টিস, রেটি টেস্টিস যেটা আমি আগে বললাম, তাহলে প্রথমে সেমিনিফেরাস, তারপরে রেটি টেস্টিস, রেটি টেস্টিসের পরে কি আসছে, ভাষা ইফারেন্স আগে আসে। এটা হচ্ছে তোদের ভাষা ইফারেন্সিয়া। আচ্ছা, তারপর কি আসছে মনে কর, রেটি টেস্টিসের পরে ভাষা ইফারেন্সিয়া, তারপরে কে ছিল, এপিডিডাইমিস। এইটা হচ্ছে দেখ এপিডিডাইমিস, এই পার্টটা গেল। তাহলে এপিডিডাইমিস তো হয়ে গেল দিদি, তাহলে তারপরে কি আছে, কেন ভাস ডিফারেন্স, দেখ এইটা হচ্ছে তোদের ভাস ডিফারেন্স, এই যে এই পার্টটা। তাহলে দেখ প্রথমে কি আসছে, আরেকবার দেখে নে। প্রথমে আসছে সেমিনিফেরাস টিউবিউল, প্রথমে আসছে সেমিনিফেরাস টিউবিউল, সেটা শুক্রাশয়কে ভাগ করছে অনেকগুলো প্রকোষ্ঠে। সেখান থেকে আসছে রেটি টেস্টিস, তারপরে ভাসে ইফারেন্স, দেন এপিডিডাইমিস, দেন ভাস ডিফারেন্স। আচ্ছা, সেখানে যে আমি শুক্রাশয়ের একটা চিত্র দেখালাম, এই যে এই চিত্রটা, এখানে কিন্তু এপিডিডাইমিস কোনটা বলতো, এই যে ইয়েলো পার্টটা দেখতে পাচ্ছিস, এই ইয়েলো পার্টটা কিন্তু এপিডিডাইমিস। এই দেখ এই যে ইয়েলো পার্টটা, এটা হচ্ছে এপিডিডাইমিস, অর্থাৎ এপিডিডাইমিসটা এই চিত্রে বোঝা যাচ্ছে, বাকিগুলো ভেতরের দিকে রয়েছে। আচ্ছা, আই থিঙ্ক এই অবধি ক্লিয়ার রয়েছে তোদের। এবার এর কাজটা কি, সবার এখানে মেন ভূমিকা কে পালন করছে জানিস, সেমিনিফেরাস টিউবিউল। মেইনলি ওকে কিন্তু হিরো বলা উচিত, কারণ ও যদি না থাকতো তাহলে তোর শুক্রাশয় আসতোই না, তাহলে ওকে ক্রেডিট তো একটু হলেও দেওয়া উচিত। তাহলে সেমিনিফেরাস কোনটা, যে শুক্রাশয়কে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করছে, বারবার বলছি সেমিনিফেরাস ভেতরে প্রকোষ্ঠে আগে ভাগ করছে, তারপরে আসছে তোর ওই RV EV, ওই যে সূত্রটা যেটা আমি বললাম, তার আগে কে রয়েছে, সেমিনিফেরাস। তাহলে সেমিনিফেরাস শুক্রাণু উৎপাদন করছে, এটা হচ্ছে তোর মেইন কথা। শুক্রাণু কি উৎপাদন করছে, সেমিনিফেরাস টিউবিউল। এছাড়াও পুংযৌন হরমোন নিঃসরণ, মানে লেডিকের আন্তর্কোষ আমি আরেকটা চিত্র এনেছি, ওটাতে দেখাবো। লেডিকের আন্তর্কোষগুলি ICSH ট্রপিক হরমোনের প্রভাবে টেস্টোস্টেরন নামক পুংযৌন হরমোন ক্ষরণ করে। সার্টোলির কোষ থেকে ইনহিবিং নামক হরমোন নিঃসৃত হয়। এগুলো তোরা এখন বুঝতে পারবি না, কোথায় সার্টোলির কোষ রয়েছে, কোথায় কি রয়েছে, এটা আমি পরবর্তী একটা ছবিতে দেখাবো। আচ্ছা, গৌণ যৌনাঙ্গ কি, তাহলে এই অবধি ক্লিয়ার। কোন অবধি, শুক্রাশয় সেটাকে ভাগ করছে সেমিনিফেরাস, তারপরে কে রয়েছে, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্স, এপিডিডাইমিস, ভাসা ডিফারেন্স, এই অবধি ক্লিয়ার। তার মধ্যে মেইন হিরো কে থাকলো, সেমিনিফেরাস টিউবিউল গেল। এবার আসছি গৌণ যৌনাঙ্গে। তাহলে এটা হচ্ছে মুখ্য যৌনাঙ্গ, কে ছিল, শুক্রাশয়। গৌণ যৌনাঙ্গে কে আসবে না, শুক্রথলি বা স্ক্রোটাম, মানে আমি যেটা বললাম যে বাইরে থেকে তোরা কি দেখতে পাবি, স্ক্রোটামটা দেখতে পাবি, শুক্রাশয়টা দেখতে পাবি না। তাহলে স্ক্রোটামের মধ্যে শুক্রাশয় থাকছে, তাহলে স্ক্রোটাম একটা দারুণ ভূমিকা পালন করছে। ভাই ও না থাকলে তো তোর শুক্রাশয়ই থাকতো না, তাই কি না, ওকে রাখতি কোথায়, তাহলে মেন হোমটা কি, স্ক্রোটাম। এবার দেখ এখানে যেটা মজার বিষয়, যে স্ক্রোটামের উষ্ণতা, আমাদের দেহের উষ্ণতা স্বাভাবিক টেম্পারেচার কত, 37°C, কিন্তু স্ক্রোটামের উষ্ণতা কিন্তু তার থেকেও 3 থেকে 4 ডিগ্রি কম থাকে। এবার বলবি কেন দিদি, এমনটা কিভাবে হলো, আরে বাবা ভেতরে থাকলে তো তোর 37°C থাকতো, যাতে সেটা না হয়, যাতে আর একটু কম টেম্পারেচারে ওকে রাখতে পারে, ওই জন্যই তো বাইরে, প্রথমত এটা। দ্বিতীয়ত বাইরে আসার দরকারই কি ছিল, কারণ তোর শুক্রাশয়ের মেইন কাজ কি, শুক্রাণু উৎপাদন করা, আর শুক্রাণু প্রত্যেকটা জিনিসের তো একটা কমফোর্ট জোন থাকে, তোর তো একটা কমফোর্ট জোন আছে, তেমনি শুক্রাণুর কমফোর্ট জোন হচ্ছে একটু কম উষ্ণতা, মানে 37 চেয়ে কম উষ্ণতা শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে বেস্ট টেম্পারেচার।
আর সেটা করার জন্য স্ক্রোটাম কি বললো যে না ভাই ঠিক আছে, আমি স্যাক্রিফাইস করতে রাজি, আমি বাইরেই থাকবো, আমার দরকার নেই দেহের ভেতরে থাকার, কারণ দেহের ভেতরে থাকলে তার উষ্ণতা হয়ে যাচ্ছে 37। তাই যাতে আমি কম উষ্ণতায় শুক্রাণুকে রাখতে পারি, শুক্রাণু ঠিকমতো তৈরি হতে পারে, তার জন্য আমি বাইরে থাকবো। তাই জন্য বাইরে থাকলো, আর বাইরের উষ্ণতা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম হয়ে গেল, তো সবারই সুবিধা হলো। গেল, এই হলো স্ক্রোটাম। নেক্সট কে আসবে? এপিডিডাইমিস, যেটা আমি দেখালাম ওটাতে ইয়েলো কালারের ডায়াগ্রামে। সেখানে এপিডিডাইমিস ছিল। এপিডিডাইমিস তাহলে কি? এপিডিডাইমিস ওর কাজটা কি? মেইনলি 6 মিটার দৈর্ঘ্য সম্পন্ন। এবার দেখ, ওর কাজ নিশ্চয়ই শুক্রাণু উৎপাদন করা নয়, কারণ আমি দেখে নিলাম অলরেডি শুক্রাণু কে উৎপাদন করছিল? সেমিনিফেরাস টিউবিউল। তাহলে সেমিনিফেরাস টিউবিউলের পরে আসছে এপিডিডাইমিস, অনেকটা পরে। তার মাঝখানে ছিল রেটিটেস্টিস, ভাসা এফারেন্সিয়া। তাহলে এর কাজ কি হবে? নিশ্চয়ই ওটাকে নিয়ে যাওয়া। এটা খুব স্বাভাবিক বিষয়, ব্যাপারটা বোঝ। সবার আগে সেমিনিফেরাস তৈরি করলো শুক্রাণুকে, তারপরে রেটিটেস্টিস কি বলবে যে ভাই তোর পরে আমি আছি, তাহলে আমাকে দে। তাহলে ও নেবে। তারপরে কে নেবে? ভাস ইফারেন্স বা ভাসা ইফারেন্স যাই বল। তারপরে নেবে এপিডিডাইমিস। সুতরাং এপিডিডাইমিসের কাজ কিন্তু শুক্রাণু উৎপাদন নয়, কারণ শুক্রাণু অলরেডি উৎপাদন হয়ে গেছে সেমিনিফেরাসে। ওর কাজ কি হবে? পুষ্ট করা বা সাময়িকভাবে শুক্রাণুকে অবস্থান দেওয়া বা তাকে পুষ্ট করা, এগুলো কাজ হচ্ছে এপিডিডাইমিসের। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি দেখব? শুক্রনালী বা ভাসা ডিফারেন্স। আমি যেটা বললাম এপিডিডাইমিসের পরে থাকছে ভাসা ডিফারেন্স। আচ্ছা, এর কাজ কি হতে পারে? সেম, কিন্তু ভাসা ডিফারেন্সের ক্ষেত্রে আমরা দেখব ও ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে বহিঃগহ্বর অর্থাৎ পেলভিক যে ক্যাভিটি আর মূত্রাশয় একটা লুপ গঠন করে। মূত্রাশয় গ্রীবাদেশের প্রবেশে মূত্রনালীতে উন্মুক্ত থাকে। এই নালীর মাধ্যমে শুক্রথলি থেকে শুক্রাণু বাহিত হয়ে মূত্রনালীতে পৌঁছায়। দেখ, শুক্রাণু তো শুক্রথলিতে থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেখান থেকে তো আমাকে মূত্রথলিতে আনতে হবে, কারণ এটা মনে রাখবি পুরুষদের ক্ষেত্রে একটাই নালী থাকে, স্পার্ম এবং তোর মূত্র বাইরে বেরিয়ে আসার জন্যে একটাই নালী থাকে। তো সেই নালীটার সেই কাজটা কে করছে? ওই মানে ওকে তো ওই অবধি পৌঁছে দিতে হবে, সেই কাজটা করছে হচ্ছে তোর ভাস ডিফারেন্সে। না ভাই, আমার শুক্রাণু এখন উৎপাদন হয়ে গেছে, এখন ঠিক আছে, এখন তুই মূত্রনালীতে যা, তারপরে তোর একসাথে বেরোবি না কি করবি পরের ব্যাপার। তাহলে সেই কাজটা কে করে দিচ্ছে? ভাস ডিফারেন্স। এই অবধি ক্লিয়ার? তাহলে এখানে তোর মেন কাজ কে করছিল? সেমিনিফেরাস টিউবিউল। তারপর একে একে তোর রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাসা ডিফারেন্সিয়া। ভাসা ডিফারেন্সিয়া কি বললো? যে দেখ আমাদের কাজ এবার ডান, এবার তুই দেখ তুই মূত্রথলিতে গিয়ে কি করবি, বেরোবি না থাকবি তোর ব্যাপার। ঠিক আছে? তাহলে কে নিয়ে গেল? নিয়ে গেল কে? ভাসা ডিফারেন্সিয়া। এটুকু মনে রাখবি। এবার দেখ, এদের মধ্যে পার্থক্যটা যদি আমি একবার দেখি নিই। উৎপত্তি দেখ, আমি তোকে সেই যে আমি যদি ডায়াগ্রামটা একবার দেখাই, দেখ তো ভাসা ইফারেন্সিয়ার ভাসা ডিফারেন্সিয়ার উৎপত্তি কোথায় ছিল? আমি যেই তোদের ট্রিক্সটা শিখিয়েছিলাম, এই দেখ তো এখানে ভাসা ইফারেন্সিয়ার উৎপত্তি কার কাছে? রেটিটেস্টিস না? ভাসা ডিফারেন্সিয়ার উৎপত্তি কার কাছে? এপিডিডাইমিস না? তাহলে এটাই তো প্রথম তোদের পার্থক্যে চলে আসছে, যে উৎপত্তি কার কোথায়? ইফারেন্সিয়ার উৎপত্তি তাহলে কোথায় ছিল? মনে কর রেটিটেস্টিস। দেখ, ডিফারেন্সিয়ার উৎপত্তি কোথায় ছিল? মনে কর এপিডিডাইমিস। এটাই রয়েছে। এটা মনে করা খুব কঠিন ব্যাপার ছিল কি? নয়। কাজটা দেখ, শুক্রাণু নিশ্চয়ই এরা উৎপন্ন করছে না, এদের কাজ খালি নিয়ে যাওয়া। এও মেবি তাই করছে। দেখ, এদের মধ্যে রেটিটেস্টিস থেকে শুক্রাণু এপিডিডাইমিসে আসে, এর মধ্যে এপিডিডাইমিস থেকে বাইরে নিক্ষেপণ নালী, মানে যে কিনা মূত্রথলিতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? গেল। তারপর আমরা দেখে নেব বাকিরা কি কাজ করছে। সবার দিকেই খেয়াল রাখতে হবে, তাহলে কেউ কাজ করবে না। তো শুক্রথলি বা সেমিনাল ভেসিকল, তোর মনে আছে আমি তোদের শিখিয়েছিলাম এসপি মেরা ভাই, ওই ট্রিক্সটা? তাহলে এসপি ভাই, এস ফর কি ছিল? সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকলের সংখ্যা কয়টা ছিল? দুটো, অর্থাৎ এক জোড়া। এর সংখ্যা কয়টা ছিল? মনে রাখবি 2। বাহ, এখানে 2টা তো সুন্দর হলো, 2। দেখ, সেমিনাল ভেসিকল মূত্রাশয়ের গ্রীবার অগ্রদেশের দুপাশে একটি করে অর্থাৎ 2টি। আচ্ছা, 5 সেন্টিমিটার দীর্ঘ। এর কাজ কিন্তু তোর সঞ্চয় করা না, এর সক্রিয়ক হিসেবে কাজ করবে। মানে ওই হয় না মোটিভেশন দেওয়া, যে মোটিভেশন না দিলে আমি পড়ছি না, ওরকম একটা বিষয়। মানে ও সক্রিয়ক হিসেবে কাজ করবে, যে না ঠিক আছে যা, এমন একটা বিষয়। আচ্ছা, নিক্ষেপণ নালী কি করবে? প্রতিটি শুক্রথলি যে সূক্ষ্ম নালী দিয়ে
আমি আগেই বললাম যে এটার মাধ্যমে মূত্রনালীতে যাবে, মানে লাস্ট কার কাছে ছিল ভাসা ডিফারেন্স, তারপরে আসছে কার কাছে নিক্ষেপণনালী বা ইজাকুলেটরি ডাক্ট, তারপরে তো এ বাইরে বেরিয়ে যাবে, যে যা তুই যেখানে যেতে চাস, তো সঙ্গমকালে বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসছি প্রস্টেট। ওই এসপি ভাইয়ের, দেখ এসপি মনে রাখবি, এস পি ভাই, এসপি মেরা ভাই, এটা হচ্ছে তো ট্রিক্স। এবার এস ফর সেমিনাল ভেসিকল, পি ফর প্রস্টেট। এবার সেই প্রস্টেটটাই এখানে পড়বো। প্রস্টেটের কাজ কি? মনে কর প্রস্টেট কটা ছিল? একটা। কিভাবে ছিল? এই রকম ভাবে ছিল প্রস্টেটটা। ওর কাজ কি? মূত্রাশয়ের গ্রীবার গোড়ায় মূত্রনালীকে বেষ্টন করে যে আনুষঙ্গিক গ্রন্থি থাকে তাকে বলছি আমরা প্রস্টেট। কোথায় থাকে তাহলে? মূত্রাশয়ের গ্রীবা, কারণ এভাবে মূত্রাশয়টা থাকে আর এটাকে ওর গ্রীবাদেশ বলা হয়েছে, সুতরাং এখানে থাকছে তোর প্রস্টেটটা। ও কি করছে? পিচ্ছিল করছে, মানে শুক্রাণু যাতে যেতে পারে, কারণ ও তো শুক্রাণু, ওর তখন কিছুই বোধ বুদ্ধি হয়নি, তো ও যাতে যেতে পারে ওর পথটাকে তো পিচ্ছিল করে দিতে হবে না, এভাবে মনে রাখ। এটা হচ্ছে প্রস্টেট। এবার কাউপার গ্রন্থি কি? কাউপার গ্রন্থিও আমরা দেখেছিলাম বার্থোলিন গ্রন্থি। কটা থাকে? দুটো। বিফার কি? বার্থোলিন। কাউপারের আরেক নামই বার্থোলিন গ্রন্থি। এটা হচ্ছে মটর দানার মতো একজোড়া, অর্থাৎ দুটো। আমি এখানেও লিখে দিই দুই, যদিও সুন্দরভাবে লেখা যাচ্ছে না, এটা তো দেখাই যাচ্ছে না। আচ্ছা, দুই। এও থাকে দুটো আর এও থাকে দুটো, একটা থাকে কি? প্রস্টেট। আচ্ছা, গেল। এও পিচ্ছিলের কাজই করে, এও পিচ্ছিল করে দেন। আচ্ছা, এবার আসি পেনিস। এটা কিন্তু বহিস্থ যৌনাঙ্গ। আচ্ছা, কেন বলতো বহিস্থ যৌনাঙ্গ? আশা করি বুঝে গেছিস। বহিস্থ কাদের বলছে? যাদেরকে বাইরে থেকে দেখা যায়। একে বাইরে থেকে দেখা যায়, তাই এটা বহিস্থ যৌনাঙ্গ। এর সম্পর্কে তেমন কিছু পড়ার নেই, তবে এটা জেনে রাখবি যে এর কেন্দ্রে থাকে কর্পাস স্পঞ্জিওসাম, এটা মনে রাখবি। এটা একটা পেশি। এই পেশি দুপাশ থেকে বেষ্টন করে থাকে কর্পোরা ক্যাভার্নোসা। দুটি কর্পোরা ক্যাভার্নোসা একে অপরকে টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা আমরা পড়েছিলাম মনে করে, অ্যালবুজিনিয়া কে ছিল? মাঝখানেরটা, কিছু তন্তুর সাহায্যে পৃথক থাকে। এই তন্তুময় পর্দাকে বলবো সেপ্টাম পেনিস। পেনিস তিনটি অংশ দিয়ে গঠিত। একটা হচ্ছে মূল দেহ, মূলদেশ, দেহ আর গ্ল্যান্স। পেনিস একটি চর্মের আচ্ছাদনে ঢাকা থাকে। এই চামড়া গ্ল্যান্স আর অঙ্কদেশে পাতলা ভাঁজ দিয়ে যুক্ত থাকে, একে বলছি প্রিপিউস। আচ্ছা, শিশ্নের মধ্য দিয়ে মূত্রচরণনালী বিস্তৃত থাকে। এই ডায়াগ্রামটা একবার দেখে নিবি যাতে পরবর্তী সুবিধা হয়। এটা দেখ, এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে তোর কর্পোরা কাভার্নোসা, আর মাঝখানে কে থাকছে? এটা হচ্ছে পেশিটা, ওই কর্পাস স্পঞ্জিওসাম। অনেক স্পঞ্জিওসাম, অর্থাৎ স্পঞ্জ টাইপ মাঝখানে থাকছে। তো এভাবে করে মনে রাখবি। এগুলো হচ্ছে তোদের বায়োলজি পড়ার কাজটা কি বলতো? রিলেট করে পড়া, যাতে মনে থাকে, মনে রাখার মতো করে পড়া। এটা এই নয় যে সব কিছুর একটা মানে বের করতে হবে। তুই ভেবে নিবি যে না এটা স্পঞ্জিওসাম, আচ্ছা এটা মাঝখানে আছে, মানে যাতে তোদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। মনে রাখার সুবিধার জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স মানুষ নিজে থেকেই তৈরি করে, এগুলো আমার নিজের তৈরি করাই। আচ্ছা, বীর্য বা সিমেন্ট। বীর্য বা সিমেন্টটা কি? যৌন মিলনকালে পুরুষদের শিশ্ন থেকে, আচ্ছা শিশ্ন কোনটা মনে আছে তো? এই যে এই পার্টটা হলো শিশ্ন, দেখ এই যে এটা হচ্ছে তোদের শিশ্ন, পুরুষদের ক্ষেত্রে রয়েছে শিশ্ন। আচ্ছা, সেই শিশ্ন থেকে যে সান্ধ্র ঈষৎ সাদা শুক্রাণু সমন্বিত, অর্থাৎ বীর্যের মধ্যে কিন্তু শুক্রাণু থাকছে, এটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নি। বীর্যে শুক্রাণু থাকে, শুক্রাণু সমন্বিত অর্ধতরল পদার্থ নিঃসৃত হয়, তাকে বলা হয় বীর্য। এবার বীর্য ক্ষারীয়। এবার ক্ষার মানে কি? পিএইচ গ্রেটার দ্যান 7, অর্থাৎ 7.3 to 7.5। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রত্যেক নিক্ষেপে 2 থেকে 3 ml বীর্য নির্গত হয়। বীর্যের তরলের মধ্যে কি কি থাকে এটা খুবই ইম্পর্টেন্ট, একবার করে দেখে নিবি। 65 to 75% সেমিনাল তরল, যেটার উপাদানগুলি হলো সাইট্রেট, অ্যামাইনো অ্যাসিড, উৎসেচক, ফ্ল্যাভিন, ভিটামিন সি। এই তরলে ফ্রুক্টোজের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে বীর্যে ফ্রুক্টোজ থাকে, আর কিন্তু থাকছে না কোথাও, শুধু বীর্যে ফ্রুক্টোজ থাকছে। সুতরাং পরবর্তীকালে বিভিন্ন যেগুলো রেপ কেসগুলো হয় সেক্ষেত্রে কিন্তু এই ফ্রুক্টোজটা পরীক্ষা করা হয়, বোঝার জন্য আর কি অ্যাকচুয়ালি কী হয়েছে। তো ফ্রুক্টোজ এর পরিমাণ রয়েছে। ভিটামিনের মধ্যে কোন ভিটামিন থাকছে? ভিটামিন সি থাকছে। এছাড়াও আমরা দেখব যে কিছু প্রোটিওলাইটিক উৎসেচক থাকে। বাল্বোইউরেথ্রল, হচ্ছে ভাই এসপি ভাইয়ের যে বাল্বোইউরেথ্রল, ওখান থেকে সিমেনের মাত্র 1% খরিত হয়, যা বীর্যে মিউকাস প্রদান করে।
ফলে সার্ভিক্সের মধ্য দিয়ে শুক্রাণু দ্রুত গতিতে চলাচল করতে পারে। আমি আগেই বলেছি দেখ, শুক্রাণুর মধ্যে তো বোধ বুদ্ধি নেই, তাহলে ওকে চলাচল করার জন্য পিচ্ছিল যত করবি ওর পক্ষে তত ভালো। তো এই কাজগুলো বিভিন্ন গ্রন্থি করে থাকে, তাদেরকে আমরা বলছি গৌণ যৌনাঙ্গ, কারণ ওরা সরাসরি থাকছে না, বাট কোনো না কোনোভাবে থাকছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হরমোনাল কন্ট্রোল, কিভাবে হরমোন কন্ট্রোল করছে দেখ। আমরা জানি হাইপোথ্যালামাস হচ্ছে তোর সুপ্রিম কোর্ট, অর্থাৎ ও যা বলবে সেটাই শেষ কথা। হাইপোথ্যালামাস সবাইকে নিয়ন্ত্রণ করছে। মেইনলি ও কাকে নিয়ন্ত্রণ করছে? পিটুইটারিকে কন্ট্রোল করছে। ও সবসময় পিটুইটারিকে বলতে থাকে যে না ভাই তুই এটা ক্ষরণ কর, তুই এখন এটা ক্ষরণ কর। এবার দেখ, তাহলে আমরা দেখব পজিটিভ ফিডব্যাক কোনগুলো, নেগেটিভ ফিডব্যাক কোনগুলো। হাইপোথ্যালামাস পিটুইটারিকে গোনাডোট্রফিক রিলিজিং হরমোন GnRH যখন ক্ষরণ করে, পিটুইটারিকে তখন বলে, পিটুইটারির অগ্রখণ্ড, দেখ পিটুইটারির দুটো খণ্ড, অগ্রখণ্ড পশ্চাৎখণ্ড, পশ্চাৎখণ্ড থেকে শুধু দুটো হরমোন নিঃসৃত হয়, যেটা আশা করি 11-এ পড়েছিস, একটা ভ্যাসোপ্রেসিন থাকে তাদের মধ্যে, আর একটা কি থাকে, অক্সিটোসিন। আশা করি 11-এ পড়েছিস, না পড়ে থাকলে একবার দেখে নিস। আর অগ্রখণ্ড থেকেও এখানে আপাতত GnRH এর প্রভাবে LH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন অ্যান্ড FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন খরিত হচ্ছে। এবার দেখ, এখানে আমি একটা ট্রিক দিই মনে রাখার। LH লেডিগে কাজ করছে, তাহলে L ফর লেডিগ, L ফর LH, কি দারুণভাবে মনে থাকবে না? FSH, FSH দেখ সার্টোলির, FSH এর মধ্যে কি আছে দেখ, FSH, S ফর সার্টোলি। এটা মনে রাখতে কোনো সমস্যা হবে? ভীষণ সোজা। ব্যাপারটা আরেকবার দেখে নিই। হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে পিটুইটারিকে, পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয় LH আর FSH। এবার তোর মনে হতে পারে যে দিদি কোনটা কোথায় কাজ করছে আমি তো ভুলে যাচ্ছি। তুই শুধু মনে রাখবি L ফর LH, L ফর লেডিগ, FSH এর S ফর সার্টোলির কোষ। এটা মনে রাখতে কোনো সমস্যা আশা করি নেই। এবার লেডিগের কোষ এখানে একটা দারুণ ভূমিকা পালন করে ছেলেদের ক্ষেত্রে, তাকে ছেলে হয়ে উঠতে অ্যাকচুয়ালি কাজ করছে কে? টেস্টোস্টেরন। তাহলে লেডিগ সরাসরি বলবে এ ভাই তুই টেস্টোস্টেরন ক্ষরণ কর, টেস্টোস্টেরন গিয়ে টার্গেট সেলে যাবে। এবার যখন অনেক টেস্টোস্টেরন মানে একদম কমপ্লিট হয়ে গেছে, স্যাচুরেশন পয়েন্ট চলে আসে, তখন টেস্টোস্টেরন বলছে ভাই আর না, আর জায়গা নেই, এবার তুই থেমে যা। তখন ও কী বলবে? ও তো একে সরাসরি থামাতে পারছে না, তখন সার্টোলির কোষ করবে কি, ও ইনহিবিন ক্ষরণ করবে। দেখ, সার্টোলির কোষ তখন কি ক্ষরণ করছে? ইনহিবিন ক্ষরণ করছে। ইনহিবিন কথাটা থেকে প্রতিরোধ করে দিচ্ছে কাকে? ও দেখ নেগেটিভ ফিডব্যাক এটা একটা। ও পিটুইটারিকে বলছে যে দেখ ভাই অনেক টেস্টোস্টেরন হয়ে গেছে, আর না, ব্যাস আমার স্পারমাটোজেনেসিস, অর্থাৎ আমি একটু পরেই তোকে বোঝাবো স্পারমাটোজেনেসিস কি। ওটা হচ্ছে শুক্রাণু কিভাবে তৈরি হচ্ছে। তো শুক্রাণু তৈরি হতে টেস্টোস্টেরন লাগছে মানলাম, কিন্তু তারপরেও আমার টেস্টোস্টেরন বেশি হয়ে গেছে, আর লাগবে না আমার, এবার তুই থামা। তখনও পিটুইটারিকে বলছে যে ভাই তুই থামিয়ে দে। এটা হচ্ছে তোর নেগেটিভ ফিডব্যাক। এটা কে করলো? সার্টোলি। এবার সার্টোলি বললো আমি একাই থামাবো, লেডিককে বললো লেডিক ভাই তুইও থামা। তখন টেস্টোস্টেরন কি করলো? হাইপোথ্যালামাসকে বললো যে ভাই তুমি থেমে যাও, তুমি আর GnRH ক্ষরণ করো না, তাহলে পিটুইটারিও LH ক্ষরণ করবে না বা FSH ক্ষরণ করবে না। আচ্ছা, এবার দেখো না যাক ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আবার যখন সিস্টেম কথাটা এসছে, অর্থাৎ ফিমেলের মধ্যে যে সমস্ত জননাঙ্গগুলো রয়েছে তারা একত্রে মিলিত হয়ে সবটাকে একসাথে বলা হয়েছে তন্ত্র, অর্থাৎ স্ত্রী জনন তন্ত্র। ঠিক আছে, এবার স্ত্রী জনন তন্ত্রের মধ্যে কি কি পড়ছে দেখিনি। প্রধান যৌনাঙ্গ, প্রধান কি আমি প্রথমেই বলেছি, প্রধান তাদেরকে বলা হবে যারা কোনো কাজে মেইন কন্ট্রিবিউশন যাদের রয়েছে, যারা মেইনলি কন্ট্রিবিউট করছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ডিম্বাশয়, অর্থাৎ আমাদের গল্পের যে হিরোইন অর্থাৎ ডিম্বাণু, ডিম্বাণু তাহলে তৈরি হচ্ছে কোথায়? ডিম্বাশয়ে, সে কারণে এটা প্রধান যৌনাঙ্গ। আর বাকিরা যারা রয়েছে যেমন গৌণ বা আনুষঙ্গিক যৌনাঙ্গের মধ্যে কী কী পড়ছে? ডিম্বনালী, জরায়ু, যোনি, বার্থলিন, বহিস্থ। আবার বলছি বহিস্থ কাদের বলবো? যাদেরকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ মন্স, পিউবিস, লেবিয়া মেজোরা, মাইনোরা, ক্লিটোরিস, ভেস্টিবিউল, অর্থাৎ এগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই, তাই এটা হচ্ছে বহিস্থ জননাঙ্গ। আর ভেতরের যেগুলো রয়েছে তার মধ্যে যেগুলো এক্সট্রা গৌণ যৌনাঙ্গ তাদেরকে বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছি স্ত্রী জননাঙ্গের সংক্ষিপ্ত বর্ণনা। তো প্রধান যৌনাঙ্গে যদি আমরা চলে আসি, অর্থাৎ ডিম্বাশয়, মানুষের ডিম্বাশয় দুটি, স্ত্রীলোকের শ্রোণীগহ্বরের জরায়ুর দুপাশে অবস্থিত। আচ্ছা, এটা
ডায়াগ্রাম দেখলে মেনলি ক্লিয়ার হবে। আমরা পরবর্তীকালে ডায়াগ্রাম দেখে নেব। ডিম্বাশয়ে দুটি ডিম্বরজ্জুর সাহায্যে ডিম্বনালীর মুক্ত প্রান্তের নিকট মেসোভ্যারিয়াম নামক পর্দা, মেসোভ্যারিয়াম এটা মনে রাখবি, মেসোভ্যারিয়াম নামক পর্দা এবং প্রশস্ত যোজক দিয়ে জরায়ুর সঙ্গে সংলগ্ন থাকে। প্রতিটি ডিম্বাশয় চ্যাপ্টা এবং উপবৃত্তাকার। এদের দৈর্ঘ্য কত হয়? 4 সেন্টিমিটার, আর প্রস্থ 3 সেন্টিমিটার এবং পুরুত্ব 2 সেন্টিমিটার। ডিম্বাশয়ের মধ্যে গ্রাফিয়ান ফলিকল থাকে। পরিণত ডিম্বনালীর মধ্যে ডিম্বাণু অবস্থান করে। আচ্ছা, এদের কাজ কি? ডিম্বাণু উৎপন্ন করা এবং হরমোন নিঃসরণ করা এদের প্রধান কাজ। সেই জন্যই এটা প্রধান যৌনাঙ্গ, যেহেতু এটা সরাসরি ডিম্বাণু উৎপন্ন করছে। এবার আসবো আমরা গৌণ যৌনাঙ্গে। গৌণ যৌনাঙ্গের মধ্যে প্রথমেই দেখে নেব আমরা ডিম্বনালী। আচ্ছা, আমরা যদি একবার ডায়াগ্রামটা দেখে নিই। ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ডিম্বাশয়, আর ডিম্বাশয়ের ঠিক পরবর্তী এটা হচ্ছে ডিম্বনালী। আর এই ডিম্বনালীকে আবার ভাগ করা হয়েছে। কিসে ভাগ করা হয়েছে? দেখ, ডিম্বনালীকে আমরা দেখতে পাচ্ছি ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসথমাস, এগুলোতে ভাগ করা হয়েছে। আর এক একটা ভাগে এক এক রকম কাজ সম্পন্ন হয়, সেটাও আমরা দেখব। যেমন দেখ, এখানে চলে আসি, বলছে প্রতিটি নালী 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট হয়। প্রতিটি অর্থাৎ দুটো নালী রয়েছে, এটা একটা ডিম্বনালী আর এটা একটা ডিম্বনালী, কারণ দুটো ডিম্বাশয়, তাহলে ডিম্বাশয় দুটি, ডিম্বনালী দুটি, আর প্রত্যেকটা নালী 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এবার এই নালীটা 4টি অংশে বিভক্ত। কি কি? প্রথমেরটা ইউটেরাইন অংশ, জরায়ু সংলগ্ন ইউটেরাইন অংশ। ঠিক তারপরে কি রয়েছে? ইসথমাস, অর্থাৎ এই যে এই পার্টটা, কালি চেঞ্জ করে নিই, এই পার্টটা দেখ, এই পার্টটা হচ্ছে তোর ইউটেরাইন অংশ। ঠিক তারপরে রয়েছে কে? ইসথমাস। দেখ, পরবর্তী ইউটেরাইনের অংশ, তার পরবর্তী রয়েছে ইসথমাস। তারপরে কে রয়েছে? অ্যাম্পুলা। অ্যাম্পুলা কোথায়? ইসথমাসের পরে রয়েছে অ্যাম্পুলা। দেখতে পাচ্ছিস, ইসথমাস, অ্যাম্পুলা, দেন রয়েছে ইনফান্ডিবুলাম। এই দেখ, ইনফান্ডিবুলাম। এবার কোথায় কি হয় সেটাও আমরা পরবর্তীকালে জেনে নেব। ফানেলের মুক্ত প্রান্তে যে ক্ষুদ্র অঙ্গুলাকার অংশগুলি থাকে তাদের ফিমব্রি বলে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো না। আচ্ছা, এটা রয়েছে কোথায়? ফানেলের মুক্ত প্রান্তে। ভালো করে পড়ে নিবি। ডিম্বনালী ডিম্বাণু পরিবহন করে। দেখ, ডিম্বনালী কিন্তু ডিম্বাণু তৈরি করছে না, মনে রাখ, কোনো নালী এখানে ডিম্বাণু তৈরি করছে না। ডিম্বাণু কে তৈরি করবে? ডিম্বাশয়। কিভাবে তৈরি করবে সেটা আমরা দেখব, কিন্তু এটা মনে রাখ যে ডিম্বনালীর কাজ শুধুমাত্র ডিম্বাণুটাকে পরিবহন করা, পরিবহন করে এই যে এই জায়গাটাতে নিয়ে আসা, এখানে তৈরি হচ্ছে, তারপরে এখান থেকে পরিবহন হবে। ঠিক আছে? আচ্ছা, ডিম্বনালীর অ্যাম্পুলাতে ডিম্বাণুর নিষেক সম্পন্ন হয়। তাহলে নিষেক কোথায় সম্পন্ন হচ্ছে? অ্যাম্পুলা। অ্যাম্পুলা কোথায় আছে? দেখ, অ্যাম্পুলা, এই যে অ্যাম্পুলা, এইখানে তৈরি হচ্ছে নিষেক, অর্থাৎ ফার্টিলাইজেশন। কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখব। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের জরায়ু। জরায়ু স্ত্রীদেহের শ্রোণীগহ্বরের মূত্রাশয় এবং মলাশয়ের মাঝখানে যে পেশিময় নাসপাতি আকারের থলির মতো গঠন দেখা যায় তাকে বলা হয়েছে জরায়ু। প্রাপ্তবয়স্ক মহিলাদের জরায়ুর দৈর্ঘ্য 6 থেকে 7 সেন্টিমিটার। জরায়ু কোনটাকে বলা হয়েছে? ইউটেরাস, যেটা মেইনলি ইউটেরাসকে বলা হয়েছে জরায়ু। আচ্ছা, এটা একবার দেখে নিবি ডিজিটগুলো। পরিণত কিন্তু গর্ভবতী নয় এমন অবস্থায় জরায়ুর ওজন মানে নর্মাল আর কি 60 গ্রাম। আর 8 মাসের গর্ভাবস্থায় এর দৈর্ঘ্য প্রায় 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়। জরায়ুর কিছু অংশ রয়েছে, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। জরায়ুর 3টে ভাগ আপাতত এখানে বলা হয়েছে: ফান্ডাস, দেহ আর সার্ভিক্স। আচ্ছা, কি কি আমরা আরেকবার ডায়াগ্রামটা দেখে নিই। এই দেখ জরায়ুর এটা হচ্ছে তোর ফান্ডাস। আমি কালিগুলোকে একবার ক্লিয়ার করে নিচ্ছি। দেখ, জরায়ুর এই যে ফান্ডাস লেখা আছে, দেখ জরায়ুর এই পার্টটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে দেহ, আর এই পার্টটা হচ্ছে সার্ভিক্স। তাহলে এই 3টা ভাগে এই পুরোটা হচ্ছে তোর জরায়ু। জরায়ুর মধ্যে তাহলে ফান্ডাস এটা, তারপরে দেহ,
তারপরে হলো সার্ভিক্স। বোঝা গেল? ডায়াগ্রাম দেখলে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো ক্লিয়ার হয়। তো আমরা যেটা দেখছিলাম যে ফান্ডাস, দেহ আর সার্ভিক্স, এটা মনে রাখবি। ফান্ডাস, দেহ, সার্ভিক্স কীভাবে মনে রাখবি? FBC, F ফর ফান্ডাস, B ফর বডি আর C ফর সার্ভিক্স। গেল। সার্ভিক্সের গহ্বরকে আমরা কি বলবো? সার্ভাইকাল ক্যানাল। যোনির সঙ্গে এক্সটার্নাল অস্টিয়াম দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, কী দিয়ে যুক্ত থাকে? এক্সটার্নাল অস্টিয়াম। জরায়ুর প্রাচীরে ত্রিস্তরীয় কলা নিয়ে গঠিত। বাইরের কলাস্তরটি পেরিমেট্রিয়াম। সবসময় মনে রাখবি, পেরি বলতে সাধারণত বাইরেই বোঝায়, পেরি কথার অর্থ। আর এন্ডো বলতে সাধারণত ভেতরের দিকে বোঝায়। ঠিক আছে? এবার দেখ, বাইরের কলাস্তরটি হচ্ছে পেরিমেট্রিয়াম, যা পেরিটোনিয়াম পর্দা নামে পরিচিত। মাঝখানের পুরোটাকে বলবো মায়ো। দেখ, এম ফর মিডল, এম ফর মায়ো। আশা করি এটা মনে রাখতে খুব একটা সমস্যা হবে না, কারণ এম ফর মিডল, এম ফর মায়ো। এটি মসৃণ পেশি দিয়ে গঠিত। এই স্তরের বলশালী সংকোচনে শিশু, কারণ শিশু দেখ, আমি তোকে আগেই বলেছি, নিষেক ডিম্বনালীতে, দেখ আরেকবার দেখে নে চিত্রটা। এই দেখ, ডিম্বনালীতে এই জায়গায়, এখানে এই জায়গাটাতে অ্যাম্পুলাতে তৈরি হচ্ছে, তোর নিষেক হয়ে যাচ্ছে। দেখ, অ্যাম্পুলাতে নিষেক কমপ্লিট হওয়ার পর আমি কোথায় বললাম, কোথায় যাবে ডিম্বাণুটা? ডিম্বাণু তখন অলরেডি ফার্টিলাইজড অর্থাৎ শুক্রাণু এসে ওর সাথে বসে গেছে। তারপর ওরা কোথায় আসবে? এইখানটাতে। এটা কোথায়? জরায়ু। তাহলে দেখ ওখানে কি লেখা ছিল, এটুকু আমরা বুঝে গেছি জরায়ুর প্রধান অংশ। দেখ, জরায়ুর পেরিমেট্রিয়াম, এটি মসৃণ দিয়ে গঠিত। ভেতরের গ্রন্থিময়, এটাকে বলবো এন্ডোমেট্রিয়াম। এই দেখ, এই বলশালী সংকোচনে শিশু জরায়ুর বাইরে বেরিয়ে আসে। তার মানে জরায়ুতে কে থাকছে? শিশু। কিভাবে শিশু থাকছে? আমরা বললাম অ্যাম্পুলাতে নিষেক হয়ে গেল, নিষেক হয়ে চলে আসছে জরায়ুতে, আর তারপর ওখানে ম্যাচুরেশন হওয়ার পর একটা শিশু তৈরি হয়, একটা বেবি তৈরি হয়। তারপর হচ্ছে ভেতরের গ্রন্থিময় কলাকে বলবো আমরা এন্ডোমেট্রিয়াম। দেখ, আমি তোকে আগেই বলেছি, এন্ডো মানে সবসময় জানবি ভেতর, আর পেরি মানে বাহির। ঠিক আছে? তাহলে এন্ডো মানে যদি ভেতর হয়, তাহলে এটা ভেতরের গ্রন্থিময়কে বলবো আমরা এন্ডোমেট্রিয়াম। আর এই স্তরটি ঋতুচক্রের সঙ্গে পরিবর্তিত হয়। দেখ, ঋতুচক্রের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে? তার মানে ওটা ভেতরে আছে। ঋতুচক্র জরায়ু থেকে যখন বাইরে বেরিয়ে আসছে ব্লাডগুলো, তো তার মানে তার চারপাশে কি রয়েছে? এন্ডোমেট্রিয়ামের প্রাচীর। তাহলে এন্ডোমেট্রিয়ামই বাইরে বেরিয়ে আসবে, কারণ এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন হবে, ওটা যেহেতু ওর সাথে লাগোয়া। এবার কাজ দেখ, ব্লাস্টোসিস্টের জরায়ু গাত্রের ওপর ভ্রূণের বৃদ্ধি এবং 9 মাস 10 দিন ধরে তাকে পালন করে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত করা, শিশুর নির্গমন বা প্রসব অংশগ্রহণ করা আর রজস্রাব ঘটানো। আচ্ছা, তারপরে দেখব যোনি কিভাবে হেল্প করছে। এটি সার্ভিক্সের পরবর্তী প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট নলাকার অংশ। এটি সার্ভিক্সের শেষ প্রান্ত থেকে বিস্তার লাভ করে দেহের বাইরে উন্মুক্ত থাকে। যোনি দেহের বাইরে যোনির ছিদ্র, দেখ যোনির ছিদ্র আমরা বাইরে থেকে দেখতে পাই, কিন্তু যোনি আমরা বাইরে থেকে দেখতে পাবো না। যোনিটা তার পরের একটা নল টাইপ, সেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো না, তাই এটা কিন্তু বহিস্থ যৌনাঙ্গ নয়। যোনি ইজ নট বহিস্থ যৌনাঙ্গ। বহিস্থ যৌনাঙ্গ হলো যোনির ছিদ্রটা, যোনিটাকে বহিস্থ যৌনাঙ্গের মধ্যে ফেলিনি। যোনিদেহের আম্লিক পরিবেশ, তার মানে যোনিটা আম্লিক পরিবেশ। তোদের মনে আছে বীর্য কি ছিল? ক্ষারীয়। 7-এর চেয়ে বেশি ছিল তার পিএইচ, 7.3 থেকে 7.5, কিন্তু যোনি কিন্তু আম্লিক, এটা মাথায় রাখবি। অর্গানিজমের বৃদ্ধি পাওয়ার হাত থেকে রক্ষা করে, অর্থাৎ ওখানে যদি কোনো ব্যাকটেরিয়া বা সামথিং যাতে ওখানে বেড়ে না ওঠে, তাই জন্য এরকম একটা আম্লিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যৌন সঙ্গমকালে বীর্য ধারণ করা এবং বীর্যকে জরায়ুতে পাঠানো। আচ্ছা, বার্থোলিন গ্রন্থি, এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কী ছিল? কাউপার গ্রন্থি, মনে আছে? বা পুরুষদের ক্ষেত্রে ছিল ওটা। আর স্ত্রীদেহের ক্ষেত্রে বার্থোলিন গ্রন্থি। যোনি ছিদ্রের নিকটতম অঞ্চলে দুপাশে দুটি ছোট মটরদানার মতো বার্থোলিন গ্রন্থি থাকে। এই গ্রন্থি মিউকাস ক্ষরণ করে, যা যোনিপথকে পিচ্ছিল এবং সিক্ত রাখে। এই গ্রন্থি কী করে? মিউকাস, যেটা যোনিপথকে পিচ্ছিল। আগেও বলেছি পিচ্ছিল কেন রাখতে হবে, কারণ শুক্রাণুর কোনো বোধ বুদ্ধি নেই, তেমনি ডিম্বাণুরও কোনো বোধ বুদ্ধি নেই। এবার ডিম্বাণু অবভিয়াসলি বাইরে আসবে না, বাট শুক্রাণু ভেতরে যাবে। এই শুক্রাণুর জন্য প্রত্যেকটা নলকে পিচ্ছিল হতে হবে, যাতে ও ইজিলি যেতে পারে। তো সেই কাজগুলো কে করবে? এই গ্রন্থিগুলো।
তাই জন্য এদেরকে বলা হয়েছে গৌণ জননাঙ্গ। আচ্ছা, বহিঃস্থর মধ্যে আমরা দেখব ভালভা। ভালভার মধ্যে অনেকগুলো ভাগ করা হয়েছে, ভালভার সবগুলোকে একত্রে বলা হয়েছে। ভালভার মধ্যে কি কি আছে দেখ, মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লিটোরিয়াস, ভেস্টিবিউল, পেরিনিয়াম। দেখ কোনটাকে কি বলছেন। মন্স পিউবিস এটি ভালভার একেবারে উপরের অংশ, অর্থাৎ এই যে এই পার্টটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে তোর মন্স পিউবিস। এই অঞ্চলে আমরা দেখেছিলাম লোমের আবির্ভাব ঘটে, যখন গৌণ যৌন লক্ষণের ওখানে আমরা পড়েছিলাম। এবং পিউবিস অস্থির উপরে অবস্থান করে। এটি অ্যাডিপোজ, এটা অ্যাডিপোজ কলা মানে ফ্যাট রয়েছে, অ্যাডিপোজ কলা দিয়ে গঠিত, বেশ নরম হয়। এটি চর্মের আচ্ছাদনে থাকে এবং পিউবিক রোম দ্বারা আবৃত থাকে, পিউবিক হেয়ার এখানে থাকে। লেবিয়া মেজোরার কথা যদি বলি, ভালভাকে বেষ্টন করে, আচ্ছা ভালভা যেটা রয়েছে তাকে বেষ্টন করে দুপাশে যে পুরো চামড়ার ভাঁজ থাকে তা হচ্ছে লেবিয়া মেজরা। আচ্ছা, লেবিয়া মেজরা কোনটা, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছিস, এই পার্টটা হবে তোর লেবিয়া মেজরা। লেবিয়া মাইনরা ঠিক তার নিচে, অর্থাৎ এই যেখানে এই যে এই পার্টটা, এটা হচ্ছে তোর লেবিয়া মাইনরা। তার নিচে রয়েছে ক্লিটোরিস। তোরা একটু ডায়াগ্রামটাকে ফলো করলে বুঝতে পারবি। এই জায়গাটা আমি কালিটা বদলে নিচ্ছি, এই যেটা হচ্ছে ক্লিটোরিস। ক্লিটোরিস ভেস্টিবিউল, এটি দুটি লেবিয়া মাইনরার মধ্যবর্তী স্থান, মানে লেবিয়া মেজরা দুটো লেবিয়া মাইনরা। লেবিয়া মেজরা কিন্তু এই পার্টটা, লেবিয়া মাইনরা দুটো কেন, কারণ এই যে একটা এটা লেবিয়া মাইনরা, আবার এই যে একটা এটা লেবিয়া মাইনরা। এবারে এর যে মধ্যবর্তী স্থান তাকে বলছে আমাদের ভেস্টিবিউল। আচ্ছা, পেরিনিয়াম পায়ুছিদ্র এবং যোনিছিদ্রের মাঝের অংশটিকে, অর্থাৎ এই যে এই অংশটা এটা হচ্ছে পায়ুছিদ্র আর এটা যোনিছিদ্র, তার মাঝের এই অংশটাকে কি বলছে, পেরিনিয়াম। আগেটা কি ছিল পেরিটোনিয়াম, যেটা দ্বারা আবৃত থাকে, ওটা নয়, এটা পেরিনিয়াম। টার্মগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, এবার পড়বো আমরা স্তন গ্রন্থি। এটাও এক প্রকারের গৌণ যৌন গ্রন্থি। সন্তান প্রসবের পর প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে স্তন গ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় এবং অক্সিটোসিনের প্রভাবে দুগ্ধ ক্ষরণ হয়। এটা একবার পড়ে নিবি যে কোন হরমোনের প্রভাবে দুগ্ধ ক্ষরণ হয়, যে তোদের এমসিকিউ যেহেতু আসতেই পারে, কোন হরমোনের প্রভাবে, অক্সিটোসিন, কথাটা মাথায় রাখবি। আর অক্সিটোসিন কোথা থেকে ক্ষরিত হয় বলতো, পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হয় অক্সিটোসিন হরমোন। আর সেই অক্সিটোসিন হরমোনের প্রভাবে কিন্তু দুগ্ধকরণ হয়। এতক্ষণ আমরা দেখছিলাম পিটুইটারির অগ্রভাগ থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয়, মেনলি এলএইচ আর এফএসএইচ এর কাজগুলো, এটা কিন্তু অক্সিটোসিন, যেটা পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হচ্ছে। আচ্ছা, এগুলো একবার আমরা পড়ে নিই। যে স্তনগ্রন্থি দুটি গ্রন্থিময় কলা, ফাইব্রাস কলা, চর্বি কলা দিয়ে গঠিত। প্রতি স্তনগ্রন্থি 15 থেকে 20টি লতি থাকে। প্রতি লতি আবার অনেকগুলি উপলতি থাকে, মানে লতি 15 থেকে 20টি, তারপরে আসছে উপলতি। প্রতিটি লতিতে কতগুলি করে দুগ্ধ নিঃসরণ গ্রন্থি থাকে, কোথায়, লতিতে। গ্রন্থিগুলি থেকে উৎপন্ন গ্রন্থি নালী স্তনবৃন্তে উন্মুক্ত থাকে। স্তনগ্রন্থির প্রায় কেন্দ্রে নিপল বা বোটা থাকে, যেটা এটাকে বলা হয়েছে। তারপরে দেখ এই ডায়াগ্রামটা একবার ভালো করে দেখে নিবি, তাহলে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে কি থাকে, অ্যারিওলা। এই নামটা ভালো করে মনে রাখবি, অ্যারিওলা থাকে, কিন্তু অ্যারিওলা নামক কালচে রঙের রঞ্জক স্তর থাকে এই পার্টটাতে। এখানে থাকে কি, অ্যারিওলা। সিবেসিয়াস গ্রন্থি থাকে, যাদের অ্যারিওলার গ্রন্থি বা অ্যারিওলার গ্ল্যান্ড বলা হয়। আচ্ছা, তাহলে এখানে মেইনলি পড়ার মতো কি কি, যে এটা হচ্ছে অক্সিটোসিনের প্রভাবে ঘটে, এখানে অ্যারিওলা থাকে, আর কি কি কলা থাকে একবার দেখে নিবি, কতগুলো লতি থাকে, 15 থেকে 20টা। এই টার্মগুলো দেখে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা আসবো স্ত্রী জননতন্ত্রের হরমোন নিয়ন্ত্রণ। হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখ, আগেরটাতে কি ছিল, আগেরটাতে সুপ্রিম কোর্ট কে ছিল, হাইপোথ্যালামাস। সেম হিয়ার, হাইপোথ্যালামাস ইজ অলওয়েজ সুপ্রিম কোর্ট। তাহলে হাইপোথ্যালামাস কি বলবে পিটুইটারিকে, এই পিটুইটারি যা ভাই, তো তোর কাজ শুরু হয়ে গেছে এবার। কেন লাগছে এগুলো করতে, আমরা আগেই বলেছি মানুষের শরীরে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের হরমোনাল এর এফেক্টে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক চেঞ্জেস আসতে থাকে। তো সেটা কিভাবে আসছে সেটাই আমরা এখানে দেখব, যে জননতন্ত্রের উপর ওটা কিভাবে এফেক্ট ফেলছে। তো হাইপোথ্যালামাস জিএনআরএইচ অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন, সেটি ক্ষরণ করে অগ্র পিটুইটারিকে বলছে যে যা ভাই তুই এবার কি ক্ষরণ করবি, এলএইচ আর এফএসএইচ। আমি আগেও বলেছি এগুলো মনে রাখার একটা টার্ম আছে, যেমন এল ফর এলএইচ, আবার এল ফর লিউটিয়াম। তাহলে এলএইচ গিয়ে কোথায় কাজ করবে, লিউটিয়ামে।
কর্পাস লিউটিয়ামকে ও বলবে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন ক্ষরণ কর ভাই তুই, কারণ এখন আমার এগুলো দরকার। তো ও তখন এটা ক্ষরণ করছে, সেটা আবার ইউটেরাসের যেখানে যাওয়ার দরকার, কারণ ইউটেরাসে ওটার কাজ রয়েছে ওখানে, কারণ ওখানেই একটা বেবি তৈরি হবে। তো প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের বিশাল ভূমিকা রয়েছে, যেটা আমরা পরবর্তীকালে দেখব। আর এফএসএইচ ও গিয়ে কোথায় কাজ করছে? ডিম্বথলিতে, ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করাচ্ছে। আবার যখন এদের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে বা আর দরকার নেই, ঠিক সেই মুহূর্তে এরা গিয়ে এদেরকে নেগেটিভ ফিডব্যাক দেয় অগ্রপিটুইটারিকে, যে না ভাই আর লাগবে না, এবার তুই বন্ধ করে দে, ব্যাস আর দরকার নেই আমাদের। সুতরাং এই ফিডব্যাকটা হচ্ছে, এটা হচ্ছে তোর নেগেটিভ ফিডব্যাক। যখন এটা বেশি হয়ে যাবে, তাই নেগেটিভ ফিডব্যাক কে দেবে? ইস্ট্রোজেন দেবে, প্রোজেস্টেরন দেবে। কাদেরকে দেবে? হয় অগ্রপিটুইটারিকে দেবে, নাহলে হাইপোথ্যালামাসকে দেবে, বা দুটোকেই দেবে, কারণ হাইপোথ্যালামাসে অগ্রপিটুইটারিকে আফটার অল বলছে যে ভাই তুই এগুলো ক্ষরণ কর। কিন্তু আমার যখন আর লাগছে না, তখন আমি এদেরকে বলবো যে আর লাগবে না, তখন এদেরকে নেগেটিভ ফিডব্যাক দেবে। তো এটা হচ্ছে এদিক থেকে যেগুলো যাচ্ছে সবকটা পজিটিভ ফিডব্যাক, আর উল্টো দিক থেকে যেগুলো আসছে সেগুলো হয়ে যাবে তো নেগেটিভ ফিডব্যাক, কারণ আমার আর চাই না। আচ্ছা, এবার আমরা দেখব শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। আণুবীক্ষণিক গঠন, আচ্ছা শুক্রাশয় কী জিনিস সেটা মনে আছে আশা করি। শুক্রাশয় ডায়াগ্রামে আমরা দেখেছিলাম শুক্রাশয় কয়টি থাকে? দুটি শুক্রাশয় থাকে, অর্থাৎ এক জোড়া। এবার দেখ শুক্রাশয়ের ভেতরে কি রয়েছে। আমাদের তো জানতে হবে আমাদের গল্পের হিরো যে শুক্রাণু, সে কিভাবে তৈরি হচ্ছে আর কোথা থেকে তৈরি হচ্ছে মেইনলি। দেখ, শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়াম, এটি শুক্রাশয়ের মধ্য আবরক, এটা আমরা পড়েছিলাম, মধ্য আবরক ছিল সুদৃঢ় শ্বেততন্তু দিয়ে গঠিত। এই আবরক থেকে কিছু তন্তু বা পটি বা ট্রাবিকিউলি নিচের দিকে বিস্তৃত হয়ে শুক্রাশয়কে 100টি প্রকোষ্ঠে ভাগ করেছে। তাহলে 100টি প্রকোষ্ঠে কোন তন্তু ভাগ করেছে? টিউনিকা অ্যালবুজিনিয়া। এই প্রকোষ্ঠগুলি শুক্রোৎপাদক নালিকা দিয়ে পূর্ণ থাকে। এবার এই শুক্রোৎপাদক নালিকা কি? কথাই রয়েছে শুক্রোৎপাদক, অর্থাৎ শুক্রযোগ উৎপাদক, তার মানে সে উৎপাদন করছে কে? সেমিনিফেরাস টিউবিউল। আমি আগেও বলেছি সেমিনিফেরাস টিউবিউল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ও না থাকলে কিছুই হতো না। ওর মধ্যেই বিভিন্ন ধরনের কোষ রয়েছে যারা কিনা শুক্রাণু উৎপন্ন করছে, সেটা আমরা দেখব। তাহলে সেমিনিফেরাস টিউবিউলে আমরা চলে আসি। প্রত্যেকটি শুক্রোৎপাদক নালিকা প্রায় 500 মিলিমিটার দীর্ঘ, 0.25 মিলিমিটার ব্যাস সম্পন্ন। নালিকাগুলি পাতলা ভিত্তিঝিল্লি দিয়ে আবৃত থাকে। এবার দেখ এর মধ্যে কি রয়েছে, কোন জিনিসটা শুক্রাণুর হোম? দ্যাট ইজ স্পারমাটোগোনিয়াম। ও হচ্ছে মাদার। ও না থাকলে কিছুই হতো না, যেহেতু ও মাদার তাই ওর কি হয়ে যাবে? 2n, যেহেতু ও মাদার, কে মাদার? স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া থেকে আমরা দেখব পরবর্তীকালে মাইটোসিস হয়ে এবং তারপর মিওসিস হয়ে গৌণ শুক্রকোষ, প্রথমে প্রাথমিক শুক্রকোষ, দেন গৌণ শুক্রকোষ, তারপরে আসছে স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু, সেটা পরিণত হয়ে স্পারমাটোজোয়া বা আদি শুক্রকোষ থেকে মাইটোসিস এবং প্রাথমিক শুক্রকোষ উৎপন্ন হয়। এই পার্টটা কিভাবে হচ্ছে সেটাই আমরা একটু করে জানবো। সেটা হচ্ছে তোর স্পারমাটোজেনেসিস, যেটাকে মেইনলি বলা হয়েছে। এবার আসি সার্টোলির কোষ। এবার দেখ, আমি তো শুক্রাণু উৎপাদন করে দিলাম, এবার বলবে ভাই আমাদের শুক্রাণু উৎপন্ন তো কমপ্লিট, কিন্তু ওকে তো সারভাইভ করতে হবে। ও খাওয়া দাওয়া না পেলেও কেন থাকবে? খাওয়া দাওয়া ছাড়া আজকাল কেউ থাকে? থাকবে না। তাহলে খাওয়া দাওয়াটা কে দেবে? তো বলে ঠিক আছে ভাই, আমি তাহলে সার্টোলি আছি, সার্টোলিকে কিছু তো একটা করতে হবে। তখন সার্টোলি বলবে এই কোষগুলো সেমিনিফেরাস নালিকার প্রাচীরেই থাকে, কোষগুলি লম্বাকার হয় আর এককভাবে ভিত্তিপর্দা সংলগ্ন থাকে, এবং এই সার্টোলির কোষে কিন্তু পুষ্টি দেবে, সেটা আমরা দেখছি। সার্টোলি কোষের কাজ যদি আমরা দেখি, এই দেখ, তখন সার্টোলি কি বললো যে ও কি দেবে? খাওয়ার। কারণ খাওয়ার না দিলে তো শুক্রাণু থাকবে না। দেখ, সার্টোলি তাহলে কি করছে? কোষগুলি শুক্রাণুর পুষ্টি যোগায়। সার্টোলি কোষে এবিপি অর্থাৎ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ক্ষরণ করে। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন কেন লাগছে? কারণ অ্যান্ড্রোজেনকেই মেইনলি সেক্স হরমোন বলা হয়। এবার ওর জন্য একটা প্রোটিন ক্ষরণ করতে হয় না, ওটা একটা বাইন্ডিং প্রোটিন আর কি, যা এর ক্ষরণ করছে। সেমিনিফেরাস টিউবিউলে টেস্টোস্টেরনের ঘনত্বটাকে বৃদ্ধি করবে, কারণ টেস্টোস্টেরন দরকার সেমিনিফেরাস টিউবিউলে স্পারমাটোজেনেসিসের জন্য। স্পারমাটোজেনেসিসটাকে ট্রিগার করার জন্য কি দরকার? টেস্টোস্টেরন।
তার জন্য কি দরকার? এবিপি। সেটা কে ক্ষরণ করছে? এবিপি আনন্দ নয় কিন্তু, এটা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। কে ক্ষরণ করছে? সার্টোলি কোষ। তাহলে সার্টোলির মেইনলি দুটো কাজ, এক তো শুক্রাণুকে খাবার দেওয়া বা পুষ্টি যোগানো, আর সেকেন্ডলি এবিপি ক্ষরণ করা, যা টেস্টোস্টেরনটাকে ধরে রাখছে। এছাড়াও ইনহিবিন নামক প্রোটিন ক্ষরণ করে, যা এফএসএইচ সংশ্লেষণ। আমরা আগেও দেখেছি, যখন আমরা দেখলাম হরমোনাল নিউরন, ওখানে কি আসছিল, যখন বেশি হয়ে যাচ্ছিল তখন ইনহিবিনের দরকার পড়ছিল, সেটাও কে ক্ষরণ করছে? এই সার্টোলি কোষ। এবার আসি লেডিগের আন্তর্কোষ। লেডিক কোনটা বলতো? এই পার্টটা। এগুলো কিন্তু শুক্রাশয়ের ভেতরে আছে। শুক্রাশয়ের ভেতরের ডায়াগ্রাম কিন্তু এটা, বাইরের নয়। এগুলো কেউ দেখতে পাবে না বাইরে থেকে, এটা ভেতরের ডায়াগ্রাম। শুক্রাশয়ের ভেতরে এটা হচ্ছে, দেখ সার্টোলির কোষ দেখতে পাচ্ছিস, ভিত্তি ঝিল্লি, প্রাথমিক স্পার্মাটোসাইট যেটা আমরা দেখব, গৌণ স্পার্মাটোসাইট, আর বাইরে রয়েছে, বাইরে বলতে এটা শুক্রাশয়েরই ভেতরে কিন্তু এটার বাইরে, এটা হচ্ছে তোর লেডিগের আন্তর্কোষ। লেডিগের কাজটা কি দেখ, এই কোষগুলি গুচ্ছাকার অবস্থান করে, কোষগুলি টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। লেডিগের মেন কাজ কি বলতো? টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করা, অর্থাৎ সেক্স হরমোন যেটাকে বলা হয়েছে, সেটা নিঃসরণ করা হচ্ছে লেডিগের মেন কাজ। আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অবভিয়াসলি। এবার নালিকা সমূহ বা টিউবিউল যদি দেখি, শুক্রোৎপাদক নালিকা কে ছিল? সেমিনিফেরাস। মনে কর সেমিনিফেরাস শুক্রাণু উৎপন্ন করছিল, এস এস, এভাবে মনে রাখবি। শুক্রাশয় থেকে কতগুলি সূক্ষ্ম নালিকা এপিডিডাইমিস নালিকা প্রবেশ করেছে, এদের ভাষা ইফারেন্সিয়া বলে। এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি কি করে কোনটার পরে কোনটা আসছে, এটা একবার দেখে নিবি। এবার দেখ ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। ডিম্বাশয় প্রধানত জনন কলা, কারণ এখান থেকেই ডিম্বাণু নিঃসরণ হবে, তারপর অ্যাম্পুলাতে গিয়ে ফার্টিলাইজেশন হবে। এবার ডিম্বাণুটা কোথা থেকে আসছে সেটাই দেখার। জনন কলা, এটি ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের স্তর, এটা হচ্ছে বাইরের স্তর সর্বাপেক্ষা। আচ্ছা, ঝিল্লির যুক্ত থাকে। জনন কলা একটিমাত্র ঘনতলীয় কোষস্তর নিয়ে গঠিত। এই কলা আদি ডিম্বথলির উৎপত্তি ঘটে, আদি ডিম্বথলি। আচ্ছা, এখানেও রয়েছে শ্বেতাবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা হচ্ছে জনন কলার ঠিক পরবর্তী স্তর। এটি সাধারণত অম্লাক্ত, কারণ আমলিক শ্বেততন্তু দিয়ে গঠিত। আচ্ছা দেখ, তারপরে কি থাকছে? শ্রোমা বা ধাত্র। এই কলা শ্বেতাবরকের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এই কলায় রক্তনালী, স্নায়ু, রসিকা, দুমুখ, চুজালো পেশি এবং অনিচ্ছিক পেশি থাকে। তারপরে আছে ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল। এগুলো কোনটার পরে কোনটা আছে আমি সেটাও বলে দেবো। এই ডিম্বথলির সংখ্যা সবচেয়ে বেশি, এদের মধ্যে কোনো গহ্বর থাকছে না। গ্রাফিয়ান ফলিকলে কিন্তু কোনো গহ্বর থাকে না, এদের কেন্দ্রীয় কোষে আদি ডিম্বাণু বা উগোনিয়াম থাকে। দেখ, আচ্ছা এটাই দেখ, এখানে রয়েছে প্রথমে প্রাইমর্ডিয়াল ফলিকল। এবার তার চারপাশে বললো, ভাই আমি একা একা থাকতে পারছি না, আমার একটু সিকিউরিটি দরকার। ওর চারপাশে কে আসলো? জোনা পেলুসিডা। যখনই জোনা পেলুসিডা আসলো তখন বললো, তাহলে আমার নাম আগের মতো থাকবে না, আমি তখন নিজের নাম বদলে কি করে নেব? প্রাথমিক ফলিকল। তাহলে প্রথম কে আসলো? জোনা পেলুসিডা। ও তখন নিজের নাম বদলে কি করে নিল? প্রাথমিক ফলিকল। তারপর কি আসলো? তখন ওর চারপাশে আবার একটা থিকা আসলো, মানে আরো একটা লেয়ার। যখন সেই লেয়ারটা আসলো তখন ওর নাম কি হয়ে গেল? গৌণ ফলিকল। প্রাথমিক থেকে গৌণ কখন? যখন জোনা পেলুসিডার চারপাশে আবার কি আসলো? থিকা। তারপর তার চারপাশে আবার যখন আরেকটা লেয়ার আসছে তখন সেখানে অ্যান্ট্রামের সৃষ্টি হবে। সেই অ্যান্ট্রাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ট্রাম কোন ফলিকলে দেখা যায়? গৌণ ফলিকলে অ্যান্ট্রাম দেখা যায়, যখন সেখানে কিনা চারপাশে জোনা পেলুসিডা, থিকা, গ্রানুলোসা কোষ এ সমস্ত রয়েছে, মাঝখানে কি রয়েছে? প্রাইমারি ওসাইট। সেই সময় এখানে অ্যান্ট্রামের উপস্থিতি লক্ষ্য করা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। যেই মুহূর্তে অ্যান্ট্রাম চলে আসলো, তিনটা লেয়ার কমপ্লিট, তারপরে ওটা হয়ে যাবে সেকেন্ডারি ওসাইটে পরিণত। সেখান থেকে আমরা দেখব পরবর্তীকালে পরিণত ডিম্বাণু, তারপরে কিভাবে কর্পাস লিউটিয়ামের ক্ষরপ্রাপ্তি, তারপরে কর্পাস অ্যালবিকল। এটা প্রত্যেকটা সাজানো রয়েছে একের পর এক, যেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। এখানে যেটা তুমি মনে রাখবি, যে প্রথমে আসে প্রাইমারি ওসাইট, যখন তার চারপাশে একটা লেয়ার তখন ওর নাম হয়ে যাচ্ছে ফলিকল, প্রাথমিক ফলিকল। আরেকটা লেয়ার গৌণ ফলিকল, আরেকটা লেয়ার তখন তার মধ্যে চলে আসছে অ্যান্ট্রাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যান্ট্রাম কখন আসছে। অ্যান্ট্রাম যখন থাকছে তখনও কিন্তু ওটা প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইটের চারপাশে তিনটে পর্দা, তারপরে আসছে অ্যান্ট্রাম, তখন হয়ে যাচ্ছে ওটা সেকেন্ডারি ওসাইট। তার মানে প্রাইমারি ওসাইটকে যতক্ষণ না তুই তিনটে পর্দা দ্বারা ঢাকছিস ততক্ষণ কিন্তু সেকেন্ডারি ওসাইট হবে না। এটা মনে রাখার সবচেয়ে ভালো একটা উপায়, যে তিনটে পর্দা দ্বারা ঢাকতে হবে। কি কি? জোনা পেলুসিডা, থিকা, এগুলো আসবে। আর একদম শেষে গিয়ে যখন
ওটা টার্সিয়ারি ফলিকল হয়ে যায়, তখন ওখানে অ্যান্ট্রামের উপস্থিতি লক্ষ্য করা যায়। তোদের পরীক্ষায় যেহেতু বাংলা মিডিয়ামে হবে, তোর লিখবি গৌণ ফলিকলে। গৌণ ফলিকলে দেখা যায় অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমে আসছে আমাদের প্রাইমারি ওসাইট। দেখ, প্রথমে আসবে আমাদের প্রাইমারি ওসাইট, তার চারপাশে প্রথমে একটা লেয়ার, তখন ও প্রাইমারি ওসাইটই থাকবে, কিন্তু ওর নাম হয়ে যাবে ফলিকল, প্রাথমিক ফলিকল। তারপরে আরেকটা লেয়ার সেকেন্ডারি ফলিকল, আরেকটা লেয়ার টার্সিয়ারি ফলিকল। তখন এখানে কিসের উপস্থিতি আসবে না, টার্সিয়ারি হওয়ার পরে এখানে দেখা যাবে কি দেখা যাবে, এখানে অ্যান্ট্রাম। আমি এ লিখে দিচ্ছি, লেখাটা খুব মুশকিল, অ্যান্ট্রাম দেখা যাবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর অ্যান্ট্রাম আসার পর ও কিসে পরিণত হবে না সেকেন্ডারি ওসাইটে। আচ্ছা, কর্পাস লিউটিয়ামটা কি? কর্পাস লিউটিয়াম কখন হচ্ছে দেখ, যখন আমি বললাম যে প্রাইমারি ওসাইটের চারপাশে যখন 3টে লেয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন ওটা কি হয়ে যাচ্ছে সেকেন্ডারি। আর এই লেয়ার এখানে এটা কি তৈরি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এবার এখান থেকে যখন তোর নিষেক না হওয়ার জন্যে ডিম্বাণুটা কি হবে বেরিয়ে যাবে, তখন এই গ্রাফিয়ান ফলিকলটাই কর্পাস লিউটিয়ামে পরিণত হয়। তাহলে গ্রাফিয়ান ফলিকল পরিণত ডিম্বথলি, গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণুটা বেরিয়ে যাওয়ার পর এই বিদীর্ণ যে পড়ে থাকে একা একা, যে ভাই তুই চলে গেলি এখন আমি কি করব, তখন ও কি হয় কর্পাস লিউটিয়ামে পরিণত হয়। মনে থাকবে লিউটিন নামক পিতাব দানায়ের বর্ণ পিতাব হয়ে যায়, কারণ ও তখন শোনা কারণ চলে গেল ওকে ছেড়ে, কে ডিম্বাণুটা চলে গেল। আচ্ছা, ওর কাজ কি? প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সরবরাহ অব্যাহত রাখা, কিন্তু একটা বিশাল কাজ করে, সেটা প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন ক্ষরণ করে। আন্তর্কোষ, এখানেও কিছু ইন্টারস্টিশিয়াল সেল রয়েছে যারা কি করে ডিম্বাশয়ের স্ট্রোমায় এক ধরনের বহুতলীয় কোষ সমাবেশ লক্ষ্য করা যায় আন্তর্কোষের, এরা চর্বি দানার প্রাচুর্য লক্ষ্য করা যায়, একবার দেখে রাখবি। আচ্ছা, এবার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো গ্যামেটোজেনেসিস। কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদের যে হিরো আমি আগেই বলেছি শুক্রাণু, সে কিভাবে উৎপন্ন হচ্ছে সেটাই তো আমাদের দেখার মেন বিষয় ছিল, যার জন্য আমরা দেখলাম যে কোনটা রিপ্রোডাক্টিভ অর্গ্যান, কোনগুলো তন্ত্র, তারা কি কাজ করছে, কেন করছে স্পার্ম তৈরি করার জন্য, কিভাবে স্পার্মটা তৈরি হচ্ছে সেটাই দেখ। আমি বলেছিলাম মনে করে দেখ, সেমিনিফেরাস টিউবিউল ছিল শুক্রাশয়ের মধ্যে, সেই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে দেখ, এটা একবার দেখে নে, যে প্রক্রিয়ায় শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ে গ্যামেট উৎপন্ন হয় তাকেই বলছি আমরা গ্যামেটোজেনেসিস। কিভাবে উৎপন্ন হচ্ছে সেটাই দেখ। সেই যে শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউল, ওর মধ্যেই কি ছিল স্পার্মাটোগোনিয়া। এবার স্পার্মাটোগোনিয়া ফার্স্টে বলবে যে দেখ ভাই, ওর যখন বয়ঃসন্ধিকাল চলে এলো, পুরুষদের বয়ঃসন্ধিকাল কখন ছিল 10 থেকে 15 বছরের মধ্যে, ওই সময়ে তখন স্পার্মাটোগোনিয়া বলছে দেখ আমি মাইটোসিসে ফার্স্টে বিভেদীকরণ করব। মাইটোসিস করা মানে কি বাড়বে, তো প্রথমে কি তৈরি হচ্ছে প্রাথমিক পরশুক্রাণু, তারপর মিওসিস হয়ে যথাক্রমে প্রথমে গৌণ, তারপরে স্পার্মাটিড এবং শেষে স্পার্মাটোজোয়া। স্পার্মাটোজোয়াটাই মেন স্পার্ম বা পরিণত শুক্রাণু। কিভাবে আসছে স্পার্মাটোগোনিয়া কি 2n, যখন মাইটোসিস হচ্ছে তার মানে প্রাথমিক পরশুক্রাণুটাও কি 2n, কারণ এটা তো কমছে না, এটা তো রিডাকশন ডিভিশন না, মাইটোসিস তো রিডাকশন ডিভিশন নয়। তারপর কি হচ্ছে প্রথম মিওসিস হচ্ছে, প্রথম মিওসিসটা কি, প্রথম মিওসিসটা রিডাকশন ডিভিশন, সুতরাং এখান থেকে যখন গৌণ হচ্ছে তখন এটা এন হয়ে যাচ্ছে, তাহলে গৌণ থেকে শুরু হলো এন, তারপর স্পার্মাটিড সেটা এন এন, এই যে 4টা এন তৈরি করছে দেখ, তাহলে একটা থেকে ফার্স্টে 2টো মিওসিসে, দেন 4টা, আর এই 2টো হয়ে যাবে এন। তাহলে এই অবধি ছিল 2n প্রাথমিক পরশুক্রাণু অবধি, তারপর থেকে আসছে n, তারপরে এটা পুষ্টি লাভ করে ম্যাচুরেশন হয়ে পরিণত শুক্রাণু উৎপন্ন করছে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? আরেকবার দেখে নিই, প্রথমে এটা ছিল 2n, ও বললো না ভাই আমি আগে খাওয়া দাওয়া করে বড় হই তারপরে তুই ভাঙিস, সুতরাং এও ছিল 2n, কারণ প্রথমে কি হলো মাইটোসিস, তারপরে যখন মিওসিস হলো এইটা হলো তোর মিওসিস, এখানে মিওসিস হয়ে এই হয়ে যাবে এন, তারপরেরটা
মিউসিসের ভাগ আমরা জানি, মিউসিস আমরা আশা করি পড়েছি, তো এই ওটা আর বললাম না। তো প্রথমে একটা রিডাকশন ডিভিশন, তারপর একটা ইকুয়েশনাল ডিভিশন। তো তারপরেরগুলো এনই থাকবে, এন থেকে তো আর কমে n/2 তো আর হবে না, তো এনই থাকবে। তারপরে পরিণত হয়ে এটা হচ্ছে ম্যাচিওর শুকানো। এই হলো আমাদের গ্যামেটোজেনেসিস, তো নয়, এটা স্পারমাটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসের মধ্যে এটা হলো স্পারমাটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসের দুটো ভাগ, একটা স্পারমাটোজেনেসিস অর্থাৎ যেভাবে স্পার্ম তৈরি হচ্ছে, একটা উজেনেসিস অর্থাৎ যেভাবে ডিম্বাণু তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের স্পার্ম তৈরি হওয়া। কিভাবে স্পার্মটা তৈরি হলো, স্পার্মাটোগোনিয়া সেল আমরা পড়েছিলাম সেমিনিফেরাস টিউবিউলে। সেই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে স্পার্মাটোগোনিয়া থেকে একের পর এক এভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, তারপর যে পদ্ধতিতে শুক্রাশয়ের নালিকায় স্পার্মাটোগোনিয়া কোষ থেকে পর্যায়ক্রমে পরিণত শুক্রাণু সৃষ্টি হয় তাকেই বলবো আমরা স্পার্মাটোজেনেসিস। মানে পুরো বিষয়টাকে। স্থান কোথায়, সেমিনিফেরাস টিউবিউল। সময় 13 থেকে 14 বছর, অর্থাৎ বয়ঃসন্ধিকাল, যেটা যেই সময় মেইনলি মানসিক এবং শারীরিক পরিবর্তন দেখা দিচ্ছে, সেই সময়ে এই কাজটা হচ্ছে। আচ্ছা, স্পার্মাটিড গঠন বা স্পার্মাটোসাইটোজেনেসিস, এটা কি বিভাজন দশা, বৃদ্ধি দশা এবং পূর্ণতা প্রাপ্তি দশার মাধ্যমে কিভাবে এই যে স্পার্মটা তৈরি হলো সেটা একে একে বলেছে। দেখ, স্টেম কোষ হিসেবে থাকে, এটা একবার দেখে নিবি যে এ স্পার্মাটোগোনিয়া, বি স্পার্মাটোগোনিয়া শুকনো মাতৃকোষ হিসেবে কাজ করে। তারপরে সেটার বৃদ্ধি দশা যেটা আমরা দেখলাম, তারপরে সেটার পূর্ণতা প্রাপ্তি দশা। দশাগুলো বিভাজন দশা, বৃদ্ধি দশা, পূর্ণতা প্রাপ্তি দশা। এই পুরোটা নিয়ে স্পার্মাটোজেনেসিস তৈরি হচ্ছে, স্পার্মাটোজেনেসিস বলা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে। এবার দেখ, স্পার্মাটিড থেকে কি করে স্পার্মাটোজোয়া সৃষ্টি হয়। স্পার্মাটিড কোনটা বলতো? দেখ, স্পার্মাটিড কোনটাকে বলা হচ্ছে, অপরিণত শুক্রাণু। এই যে এইটা দেখ, এটা হচ্ছে তোর স্পার্মাটিড। এই যে অপরিণত শুক্রাণুটা, মানে প্রথম যে শুক্রাণুটা তৈরি হলো এটা হচ্ছে তোর স্পার্মাটিড। তখনও তোর শুক্রাণুর আকার নেয়নি, তাহলে ওকে তো পরিণত হতে হবে। এটা হচ্ছে তোর স্পার্মাটোজোয়া। আর এইটুকু কাজটাকে বলা হয়েছে, দেখ এইটুকু কাজটাকে কি বলা হয়েছে আমরা দেখে নেব, স্পারমিওজেনেসিস। তাহলে প্রথমেরটা কি ছিল, স্পারমাটোজেনেসিস। টার্মগুলো মনে রাখবি, স্পারমাটোজেনেসিস মানে পুরো ব্যাপারটা, আর স্পারমিওজেনেসিস শুধু শেষের টুকু, যেখানে কিনা অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণুতে পরিণত হচ্ছে, অর্থাৎ স্পার্মাটিড থেকে স্পার্মে পরিণত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। দেখ, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া উৎপন্ন হয়, এটাকে হচ্ছে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। তাহলে পুরো ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে স্পারমাটো, ওখানে টি কথাটা আছে। আর শুধু যে নিচের পার্টটুকু, অর্থাৎ স্পার্মাটিড থেকে যে স্পার্ম তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পারমিওজেনেসিস। আর স্পারমিয়েশন কাকে বলবো, আমি তোকে বলেছিলাম যে সার্টলির কোষ ওখানে উপস্থিত থাকে খাবার দাবার দেওয়ার জন্যে। তাহলে ও তো ওই সময় ওইখানে গেঁথে আছে, কারণ খাবার না পেলে তো বাইরে আসতে পারবে না, ওর কাছে এনার্জি তো পাবে না। তাই ওই গেঁথে থাকা যে, মানে নালীটার মধ্যেও গেঁথে আছে কে, স্পার্ম। তো সার্টলির কাছ থেকে ও খাবার নিয়ে বের হবে। তো ওই যে পার্টটা, যে এই যে দেখ, অপরিণত শুক্রাণুর মস্তক সার্টলির কোষে পতিত থাকে, এই কোষ থেকে শুক্রাণুর যে মুক্তি হয় তাকে বলবো আমরা স্পারমিয়েশন। তাহলে তিনটা টার্ম কি কি, স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস অ্যান্ড স্পারমিয়েশন। মনে থাকবে, স্পারমাটোজেনেসিস মানে পুরোটা, স্পারমিওজেনেসিস মানে স্পারমাটিড থেকে অপরিণত থেকে পরিণত হবে, আর সেই শুক্রাণুগুলো যখন গঠিত থাকে সেখান থেকে যে মাথাটা বের করে আনবে সেই মুক্তিটাকে বলা হবে স্পারমিয়েশন। ক্লিয়ার? এবার দেখে নিবি এই টার্মগুলো, যেটা আমি কেবলই বললাম, স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, স্পারমিয়েশন, স্পারমাটোসাইটোজেনেসিস। যে পদ্ধতিতে স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোসাইট উৎপন্ন হচ্ছে, তারপরে তো বাকিটা হচ্ছে। তো এই পদ্ধতিকে বলবো স্পারমাটোসাইটোজেনেসিস। পার্থক্যটা একবার দেখে নিবি, এমসিকিউতে পার্থক্য আসবে না, তবে কোথা থেকে কি পাচ্ছে ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখ, সেম ভাবে উগোনিয়া যখন ছিল, এবার আমরা দেখবো যে হিরোইন অর্থাৎ ডিম্বাণু কিভাবে তৈরি হচ্ছে। উগোনিয়া যখন ছিল, উগোনিয়াও ফার্স্টে বলছে ভাই আমার খাবার দাবার ফার্স্টে না পেলে আমি তো কোনো কাজ করতে পারবো না, আমি ডিভিশনও করতে পারবো না। তো উগোনিয়াকে ফার্স্টে মাইটোসিস করানো হলো, করে প্রাথমিক পরডিম্বাণু অর্থাৎ প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি সাইটটা যার চারপাশে আমরা 3টে লেয়ার দিয়েছিলাম, মনে আছে? সেটা হচ্ছে প্রাথমিক পরডিম্বাণু, এটা মাইটোসিস করে এসছে, অর্থাৎ এখানে কিন্তু 2NE থাকবে।
তারপর জন্মকাল হলো, মানে জন্মকালেও এটা নিয়ে এসছে অলরেডি, ওর মধ্যে একবার মাইটোসিস হয়ে গেছে জন্মানোর আগেই, মাইটোসিস কমপ্লিট, শৈশবকাল, বয়ঃসন্ধিকালে এসে ওর নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তোর মিওসিস, গৌণ পরডিম্বাণু অর্থাৎ সেকেন্ডারি ওসাইটে পরিণত হবে। এটা হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি অবধি ও জন্ম থেকে নিয়েই এসছে, বয়ঃসন্ধিকালে জাস্ট সেকেন্ডারিটা উৎপন্ন হবে কি হয়ে, মিওসিস হয়ে, সেখান থেকে তৈরি হচ্ছে আমাদের ডিম্বাণু। তাহলে এখানেও কি হচ্ছে, একটা মাইটোসিস আর একটা মিওসিস, 2 নম্বরে মিওসিস। আগেটা তো সেম, একটা মাইটোসিস দেন মিওসিস, কিন্তু পার্থক্য কোথায়, ওদের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই আফটার পিউবার্টিতে ঘটে, পিউবার্টি আসার পরে মাইটোসিস আর মিওসিস ঘটে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে পুরো ব্যাপারটা পিউবার্টির পরে ঘটে না, পিউবার্টির পরে শুধুমাত্র সেকেন্ডারি ওসাইটটা উৎপন্ন হয়, প্রাইমারি ওসাইট জন্ম থেকে ওরা নিয়ে আসে, অর্থাৎ মাইটোসিসটা প্রথমেই ঘটে গেছে, পরের যে ফার্স্ট মিওসিস, ফার্স্ট মিওটিক ডিভিশন যেটা হবে সেটা কিন্তু ওদের পিউবার্টিতে হবে, ফার্স্ট মিওটিক ডিভিশন এসে ওদের পিউবার্টিতে তৈরি হবে। পোলার বডি কখন তৈরি হচ্ছে, দেখ প্রথম পোলার বডি একটা, এটাও পিউবার্টি, এটাও আফটার পিউবার্টি, তাহলে পিউবার্টিতে এসে পোলার বডিগুলো তৈরি হচ্ছে, এগুলো একবার দেখে রাখবি। আচ্ছা, এটা পড়ে নে, যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ের ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে বলবো আমরা ওজোনিসিস। কোথায় হয়, ডিম্বাশয়ে, সময়কাল ওই আমাদের যেটা বয়ঃসন্ধিকাল, পদ্ধতি কিভাবে, বিভাজন দশা, বৃদ্ধি দশা, পূর্ণতা প্রাপ্তি দশা, আমি যেগুলো এখন বললাম ওগুলোই এখানে লেখা রয়েছে, একবার করে দেখে নিবে। এটা 2n হয়, মনে রাখবে, মাতৃকোষ সবসময় 2n হয়, যেই মুহূর্তে ওখানে মিওসিস হবে তখন একমাত্র ওটা হয়ে যাবে n। আর এখানে n কে ছিল, দেখ n কে ছিল, শুধুমাত্র কিন্তু গৌণ পরডিম্বাণু যেটা রয়েছে, পুরুষদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রেও গৌণ যেটা রয়েছে সেটাই কিন্তু n, প্রাথমিকটাও 2n, প্রাথমিক পরডিম্বাণুও 2nই হবে, কারণ প্রাথমিক পরডিম্বাণু কিন্তু মাইটোসিস হয়ে এসেছে, মিওসিস হয়ে নয়, মিওসিস প্রাথমিকের ওপরে হয়, তার ফলে গৌণটা উৎপন্ন হয়, সুতরাং গৌণটা হয় n। আচ্ছা, তাই দশাগুলো একবার দেখে নিবি, বিভাজন দশা যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, এখানে ওগুলোই লেখা রয়েছে। বিভাজন দশা, এরপরে রয়েছে আমাদের বৃদ্ধি দশা আর পূর্ণতা প্রাপ্তি দশা। কোন কোন পর্যায়ে কোন কোন বয়সে এটা হচ্ছে আমি কেবলই বলে দিয়েছি সব, এফএসএইচ এর প্রভাবে হচ্ছে, মিওসিস মাইটোসিস দুটোই একবার করে হবে, কখন কোন পোলার বডি উৎপন্ন হচ্ছে সেটাও বলে দিয়েছি, একবার করে পড়ে নিবি। আচ্ছা, ওভিউলেশন কোথা থেকে হয় বলতো, গ্রাফিয়ান ফলিকল থেকে। গ্রাফিয়ান ফলিকল থেকে যে প্রাইমারি ওসাইটটা বেরিয়ে গেল, তখন আমি বললাম যে বেরিয়ে যাচ্ছে, যার ফলে ও একা একা সোনা সোনা হয়ে কর্পাস লিউটেমে পরিণত হচ্ছে, তো সেই যে বেরিয়ে গেল, এই এই পদ্ধতিটাকে বলবো আমরা ওভিউলেশন। ওভিউলেশনের মাধ্যমে গ্রাফিয়ান ফলিকল থেকে প্রাইমারি ওসাইটটা বেরিয়ে যায়, গিয়ে সেকেন্ডারি ওসাইট বা গৌণ ওসাইট যেটাই বল সেটা উৎপন্ন করে। তাহলে কোথায় হচ্ছে এটা, গ্রাফিয়ান ফলিকলে। আর কোন জায়গাটায়, দেখ ইনফান্ডিবুলামে হচ্ছে, ইনফান্ডিবুলাম, এই পয়েন্টগুলো দেখে নিবি। এবার আসি আমরা শুক্রাণুর গঠন। শুক্রাণুর গঠন বলতে 4টি অংশে ভাগ করা হয়েছে, মস্তক, গ্রীবা, দেহ বা দেহাংশ আর লেজ। দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে মস্তক, গ্রীবা, দেহ বা দেহাংশ আর লেজ। আচ্ছা, মস্তক, মস্তকের মধ্যে কি থাকছে, শুক্রাণুর মস্তক প্রধানত নিউক্লিয়াস দিয়ে, এখানে শুধুমাত্রই কি থাকে, নিউক্লিয়াস। আচ্ছা, নামক সাইটোপ্লাজমীয় আবরণ থাকে যা পরিণত শুক্রাণুর গলগি বডি থেকে উৎপন্ন হয়। তাহলে যখন অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু উৎপন্ন হলো, সেই সময়ে অপরিণত যে গলগি বডি ছিল সেখান থেকে পরিণত শুক্রাণুর হেড তৈরি হয়েছে, হেড অর্থাৎ মস্তক তৈরি হয়েছে, এটা মনে রাখবি, কি থেকে, গলগি বডি, জি থেকে হেড তৈরি হলো, জি অর্থাৎ গলগি বডি। গ্রীবা, গ্রীবায় কি রয়েছে, গ্রীবাটা দেখ, গ্রীবা খর্বাকার দুর্বল প্রকৃতির, এটি মস্তক এবং দেহ বা মধ্যবর্তী স্থানে অবস্থান করে, এই অংশে সেন্ট্রিওল অবস্থান করে, গ্রীবার উপরের দিকে প্রক্সিমাল সেন্ট্রিওল এবং নিচের দিকে ডিস্টাল সেন্ট্রিওল। দেখ প্রক্সিমাল কেন বলা হয়েছে, প্রক্সি অর্থাৎ পাশেই, একদম কাছে যেটা রয়েছে, কিসের কাছে, কার অপেক্ষায় কাছে, মাথা, মাথা থেকে যেই অংশটা কাছে তাকে বলবো প্রক্সিমাল, যে অংশটা দূরে তাকে বলবো ডিস্টাল। দেখ আমি একবার ইরেজ করে নিচ্ছি।
মাথা থেকে এই অংশটা কাছে, তাই এটা প্রক্সিমাল। আর যেই অংশটা দূরে তাকে বলা হয়েছে, এই অংশটা দূরে, এটাকে বলা হয়েছে ডিস্টাল। আচ্ছা, দেহ বা মধ্যাংশ মানে মাঝের অংশের কথা বলা হয়েছে। আচ্ছা, মধ্যাংশে মাইটোকন্ড্রিয়া থাকবে। এই কথাটা কিভাবে মনে রাখবি, দেখ, মিডল পেজ, এম ফর মিডল বা এম ফর মধ্যাংশ এভাবে মনে রাখতে পারিস, আর এম ফর মাইটোকন্ড্রিয়া এইভাবে মনে রাখার, এটা কিন্তু একটা ভালো উপায়। আমি অ্যাটলিস্ট এভাবেই মনে রাখি। তো একে শুক্রঝিল্লি বলে। লেজ, এটা মনে রাখবি। তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকছে, মধ্যাংশে। আচ্ছা, লেজ, শুকানো লেজটি, এটা এটা একবার করে পড়ে নিবি। তরলের মধ্যে এই লেজের শুকানো ভেসে বেড়াতে এবং সাঁতার কাটতে সাহায্য করে। আচ্ছা, ডিম্বাণুর গঠন। ডিম্বাণু প্রায় গোলাকার, বর্তুলাকার। বাইরের আবরণকে কি বলে, ভ্যাটিলাইন পর্দা। এগুলো একবার করে দেখে নিবি, কারণ যদি তোদের এমসিকিউ আসবে মেইনলি। এই পর্দা পরে বাইরের দিকে যে আবরণ থাকে তাকে বলবো জোনা পেলুসিডা। আমি অলরেডি অনেকবার বলেছি জোনা পেলুসিডা দিয়ে আবৃত থাকে। ভাইটেলাইন পর্দা ও জোনা পেলুসিডার মাঝখানে থাকে পেরিভাইটেলাইন স্পেস। মাঝখানে যেহেতু বলেছে, তো এই জায়গাটা আছে স্পেস, পেরিভাইটেলাইন স্পেস। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে উপ্লাজম বলা হয়। এর যে সাইটোপ্লাজম, উপ্লাজম, যেহেতু ওভাম, উজেনেসিস ওই কথাটা থেকে এসেছে উপ্লাজম। উপ্লাজমে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, আরএনএ, গ্লাইকোজেন দানা, কুসুম দানা ইত্যাদি থাকে। জেনা পেলোসিডার বাইরের দিকে পুরো অংশটাকে বলবো করোনা রেডিয়েটা। এই বাইরের দিকে পুরো অংশটাকে, এইখানে একটা অংশ করেছে করোনা রেডিয়েটা। এগুলো একবার করে পড়ে নিবি। আচ্ছা, এখানে মনে হয় না এখান থেকে তেমন কিছু আসবে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট একবার করে দেখে রাখবি কার ডিম্বাণুকে কি বলা হয়েছে, পরিমাণ কুসুম থাকে কি না থাকে। আচ্ছা, আজকের মতো এটুকুই। আশা করছি পুরো ক্লাসটা যদি মন দিয়ে দেখে থাকিস তাহলে তোদের কোনো প্রবলেম হবে না। পরবর্তীটা আমি নেক্সট পার্টে পড়াবো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে দিস। থ্যাংক ইউ।